তো এখন ঘটনা শুরুর আগে ছোট্ট একটা ইনসিডেন্টের কথা বলি। আজকের ঘটনা, আজকে আমার মানে সিস্টার ইন ল আর কি, উনি দুপুরবেলা ভাত খাওয়ার সময় গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন। তো ভাত খাওয়ার সময় গরুর একটা হাড় আটকে যায় গলার ভিতরে। আচ্ছা। এমন ভাবে আটকে যায় যে উনি এতই বমি করেছেন যে সকালে যা খেয়েছেন সেটাও সব বমিতে চলে আসে, পুরো পেট টেট খালি, অবস্থা খুব খারাপ। এবং একটা পর্যায়ে সহ্য করতে পারছিল না। পরে আমার শাশুড়ি বললো, দেখো আমি জানি না এটা লোকটাকে, এর আগের বার যখন আমার ওয়াইফের যখন কাটা বেঁধেছিল ভোরবেলা খুব বৃষ্টির মধ্যে আমি এই জায়গায় গেছিলাম, একটা লোককে পেয়েছিলাম, আমি জানি না আজকে সেখানে পাবো কিনা, তুমি একটু জ্বালা আমার সাথে। আমি বললাম ঠিক আছে চলেন। আজকে বিকাল 5:30টার দিকে আমার ধানমিরপুর থেকে ধানমন্ডি যাওয়ার কথা আর কি। তো ওনার সাথে রিক্সায় উঠি। ওঠার পরে উনি রিক্সাওয়ালাকে নিয়ে খুব বেশি দূরে না গেলাম একটা জায়গায়, দেখলাম একটা বুড়ো লোক বসে আছে, চুপ করে বসে তসবি পড়তেছেন এবং ডিজিটাল তসবি, ছোট ডিজিটাল তসবি গুলো পড়তেছেন। তো আমার শাশুড়ি আসসালামু আলাইকুম চাচা, আপনি আমাকে চিনতে পারছেন? বাসায় যা কাটা সরে যাবে। কিছু বলার লাগে না, বলি নেই কিছু, আমি তো সাথে ছিলাম, আমি সাক্ষী। বাসায় যা কাটা সরে যাবে। বাসায় গেলাম, রাসেল ভাই বলে গিয়ে যাওয়ার সময় একটা মসজিদের 10 টাকা দিয়ে যাস। আমরা ওই পাশ দিয়ে একটা মসজিদ পরে আর কি, তো আমরা দান বাক্সে 10 টাকা দিয়ে যাই। 10 টাকা দিয়ে হচ্ছে রিক্সার রিক্সাওয়ালার কাছ থেকে নেই। ওই সময় সাথে ভাঙতি ছিল না। রিক্সাওয়ালাকে বলি যে ভাড়া যা আসবে, যাওয়া আসার ভাড়া, বাস তুমি যা টাকা দিবে এটা আমি পরে তোমাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওর কাছে 10 টাকা নিয়ে আমি দান বাক্সে দিয়ে দিই। বাসায় পৌঁছানোর সময় রাস্তায় ফোন দিই, কি বলে গলায় কাটা সরছে? বলে না এখন, মানে ইয়াটা সরছে নাকি, হাতটা সরছে নাকি? না এখনো সরে নাই। বাসার একদম নিচে রিক্সাওয়ালাকে যখন ভাড়া দিলাম, শেষ করলাম, হঠাৎ করে আমার মোবাইল ফোনে সিঁড়িতে ওঠার সময় আমার শাশুড়ির মোবাইল ফোনে ফোন আসলো যে কাটা সরে গেছে। আচ্ছা, টাকাটা শোধ হওয়া পর্যন্ত কাটা সরেনি। আমি যখন টাকাটা দিয়ে ফেললাম তখনই শুনে ফেললাম যে আপনার এই হাতটা সরে গেছে। এটা ছিল রাসেল ভাই আমার অদ্ভুত ঘটনা। আজকে 5-6 ঘন্টা আগের ঘটনা। আচ্ছা, ওকে। তো আমার যে ঘটনা সেটা হচ্ছে চট্টগ্রামের। আসলে এটা কিন্তু ঘটনা না, জাস্ট আমার সাথে আজকে একটা ইনসিডেন্ট হয়। তো আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার গুমাইবিল নামক একটা বিলের ঘটনা আর কি। তো ওইখানকার এলাকার লোকজন ওই জায়গাটাকে বলে গোমার বিল। আচ্ছা, অনেকেই চেনে, হয়তো চিনতে পারে। ওই আশেপাশে যে ধান হয় বাংলাদেশের নাকি 1 সপ্তাহ ধান মানে ওইখানকার চাল দিয়ে চলে, এত ফেমাস ওই জায়গার লোক, মানে চাল আর কি, ধান আর কি। তো যে লোকটা ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছে আমার ডেনি ভাই, আমি আগে বলেছিলাম, ওনার এক পরিচিত ভাই। ওনার বাড়ি চিটাগং, উনি ঢাকায় থাকতেন, পড়াশোনা করতেন। ঘটনা 2000 সালের ঘটনা। সেদিন নর্মালি পড়াশোনার প্যারা যাচ্ছিল, হঠাৎ করে একদিন টিফিন টাইমে, রেগুলার প্রতিদিন স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার একদিন ওই দিন টিফিন টাইম আর বাবা মা হঠাৎ করে, মানে টিফিন টাইমে বাবা মাকে দেখতে পায় নিচে। বাবা মা পারমিশন নিয়ে ওর ছুটি নিয়েছে। হঠাৎ করে ছুটি কেন? পরে বাবা মার সাথে আপনার গাড়িতে উঠার পরে জানতে পারে যে ওনার দাদু মারা গেছেন। আমি যে ভাইয়ের কথা ঘটনা বলছি তার নাম হচ্ছে প্রমিত, উনি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের মানুষ আর কি। তো দাদু মারা গেছে, ওনার খুব মন খারাপ হয়ে যায়, ওনাকে খুব আদর করতো আর কি। মনটা এত খারাপ হয়ে যায় যে যেতে যেতে ওনার বেশ খারাপ লাগে। তো চিটাগং রওনা দিয়ে দেয়। চিটাগং পৌঁছানোর পরে ওনাদের বাড়ির লোকজনরা সবাই, ওখানে ওনার দাদু খুব ফেমাস ছিলেন, তো আশেপাশের লোকজনরা সবাই জড়ো হয়েছিল। তো রিচুয়াল শেষ করার পরে আর এই যে বিলের ঘটনা বলছিলাম, সেই বিলে ওনার লাশ নিয়ে যায় পোড়ানোর জন্য। আশেপাশে সবাই, অনেক মানুষই গিয়েছিল আর কি লাশ পোড়াতে। তো লাশ ধরে নিয়ে আগুনে দিয়েছে আর কি। তো ওখানে আপনার ডিপেন্ড করে কে কিভাবে লাশ পোড়ায়। অনেকে চন্দন কাঠের লাশ পোড়ায়, মানে যে যেরকম বড় লোক সে বা যার যেরকম টাকা আছে সে সেরকম ভাবে লাশ পোড়ায় আর কি। তো ওনার লাশ পোড়ানোর সময় সন্ধ্যা 6টা বেজে যায় পোড়াতে। তো একটা লাশ, উনি বললেন যে একটা লাশ নাকি পোড়াতে, মানে ক্রিমেশন কমপ্লিট করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো কেউ ঘি দেয় বা ঘি দিয়ে পোড়ায়, অনেকেই ডিফারেন্ট ভাবে স্টাইলে পোড়ায় আর কি। তো ওনাদের লাশ পোড়ানোর মাঝখানে রাত তখন 9টা কি 10টা বাজে, এমন সময় পড়ছে আর কি। ওই সময় ডেড বডি পড়ছে এবং উনি বলছিলেন যে এটা ওনার জীবনের প্রথম কোনো ডেড বডিকে পোড়াতে দেখা আর কি, পুড়তে দেখা। হঠাৎ করে, এটা তার দাদুর বয়সকে 75 to 80 হবে, হঠাৎ করে একটা লোক ঠিক 10টার দিকে তাদের ঘাড়ে হাত রাখে এবং তার ফ্রেন্ডরা ছিল, তার 8-10 জন ফ্রেন্ড ছিল, তার দাদুর বন্ধু বান্ধব ছিল, তার বাবার বন্ধু বান্ধব ছিল, বাবা ছিলেন। হঠাৎ করে তার বাবা বলে যাই চলে যাই বাড়িতে চলো। তো এই বন্ধু বান্ধব বলছে যে যাওয়ার দরকার নেই, থাকো কিছুক্ষণ আমাদের সাথে থাকো, একদম শেষ করে যাও, তোমার তো রেসপন্সিবিলিটি আছে, তোমার তো দাদু হয়, রেসপন্সিবিলিটি আর আছে যেহেতু থাকো এখানে, একটা পর্যায়ে আমি তোমাদেরকে বাসায় নেব। তোমার মুরব্বীরা বলছিল ঠিক আছে বাবা তুমি চলে যাও, আমি ওকে বাড়িতে পৌঁছায় দিব, না সমস্যা নেই।
তখন হঠাৎ করে তার কাঁধে একজন হাত রাখলো, হাত রেখে বলল, বাবা দাদুরা, আমার নাম রতন, আমি তোমার দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, আমার বাড়ি এখান থেকে একটু দূরে, তো এই জায়গায় একদিন একটা লাশ পুড়িয়েছিলাম, একটা ঘটনা শেয়ার করি, শোনো। তোমরা তো এখানেই আছো, ঘটনা শোনার সময় কেউ ভয় পাবা না তো? বলে না না, আপনি বলেন। মুরব্বী মানুষ একটা ঘটনা বলছে, হঠাৎ করে মানে একটা লাশ পুড়ছে পাশে, একটা ঘটনা শোনাটা কিরকম লাগে না? তারপর বলছে আচ্ছা ঠিক আছে বলেন আপনি। বলে ঘটনাটা অনেক আগের। ওই লোকটা বলছিলেন, বয়স্ক লোকটা, রতন দাদু যে ছিলেন, তিনি বলছেন ঘটনাটা অনেক আগের, তখন আমি সবে মাত্র বিয়ে করেছি, 7 দিন হয় বউ ঘরে তুলেছি। তো আমাদের উত্তর দিকে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, নাম হলো রিনা। আমি খুব আদর করতাম ওকে, আমাকে দাদা দাদা করে ডাকতো, আমি খুব আদর করতাম মেয়েটাকে। তো ওই মেয়েটা ছিল আমার এক কাকার মেয়ে, আমি রাসু কাকা নাম। আমি প্রতিদিনই মেয়েটাকে দেখতাম। হঠাৎ করে বাড়িতে পৌঁছালাম, সন্ধ্যার দিকে পৌঁছানোর পর শুনতে পারলাম যে মেয়েটা মারা গেছে। গতকালকে মেয়েটাকে দেখলাম উঠানে খেলছে, দৌড়াচ্ছে, 17 বছর একটা মেয়ে। কোন একটা ঘটনা ঘটে যার কারণে বিষ খেয়ে সে মেয়েটা আত্মহত্যা করে। এটা একটা সুইসাইডাল কেস ছিল। তো অনেক আগের ঘটনা, তো এত আগে পুলিশকে ডাকাও অনেক দূর পাড়ি দিতে হতো, যেহেতু অনেক অজপাড়া গায়ের মধ্যে ছিল ঘটনাটা। তো ওই দিনই রাতের বেলা আর আশেপাশে সমাজের চক্ষু লজ্জা ছিল। তো যেহেতু ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল, আর মানে কাদা, মানে উনি বলে যে কাদা টাদা, হাঁটু সমান কাদাটা পেরিয়ে আমি ওই বাড়িতে যাই। এই যে বাড়ির মহিলারা কান্না করছে, কিন্তু পুরা গ্রাম, পুরা আশেপাশের বাড়ি যে মাত্র 5 জন মানুষ, আমি সহ, ওই লোক সহ, রতন দাদু সহ আর কি 5 জন মানুষ। বলে যে ঘটনা শোনার সময় ওই ছেলেদেরকে বলছিল, যে ভাইরা ঘটনা শেয়ার করছে, সে ভাইরা বলছে, দেখো তোমার ডান পাশে একটা কলা বাগান আছে, কলার বাগান মানে কলার ক্ষেত আছে, তুমি এখানে দেখো, ওই জায়গাটা তাকিয়ে থেকো, আমার ঘটনা এটার সাথে রিলেটেড। তো বলতে বলতে বললো যে লাশ, এত বৃষ্টি থামার কোনো নাম নাই, এই লাশ পোড়াবো কিভাবে? প্লাস রাসু কাকারা যেই লোকের মেয়ে মারা গেছেন তারা অতটা রিচ না, আর লাশকে রেখে পরের দিন পর্যন্ত ওয়েট করার মতো অবস্থা নাই, আর বৃষ্টির সময় লাশ পড়ানো সবচেয়ে কঠিন। ফলে যে 4 জন আমরা লাশ ধরলাম, এবং যে লোক রাসু কাকা ছিলেন তিনি হাঁটছিলেন। এই কাদা পারি আমরা এই বিলের কাছে আসি। এই বিলের কাছে এসে লাশকে প্লেস করে একটা রাবার গাছের নিচে, মোটামুটি বৃষ্টি তখন কিছুটা কম লাগছিল, আমরা কাঠটার জোগাড় করে নিয়ে মোটামুটি লাশকে বসিয়ে দিই পোড়ানোর জন্য। তো ওনারা পোড়ানোর জন্য বসিয়ে দেওয়ার পরে আপনার লাশকে স্টার্ট করে দেয় হঠাৎ করে। আর ওই দিন বর্ষাকাল, তো উনি বলছেন যে ওনারা হচ্ছে ওই দিন হানে দিন খাওয়া টাইপ লোকজন। আচ্ছা। তো বর্ষাকাল, পাশে বিল, মাছ নাকি মানে একদম টইটুম্বুর, মানে মাছের নড়াচড়ার সাউন্ড পাচ্ছে। ওরা যে লুঙ্গি যদি ফেলি মাছ চলে আসবে, মানে অনেক মাছ। বলে যে এই লোভ সামলাতে পারলাম না, 5 জন মিলে 3 জন এখানে থাকলো, আমি আর আমার এক বন্ধু, ওনারা গেলেন হচ্ছে মাছ ধরতে। ওই কলা বাগান থেকে কাছাকাছি বিলের মানে ঘাটের মতো আর কি, বিল থেকে মাছ ওরা নিয়ে ফেলেছে, মানে একটা কলা পাতার মধ্যে মাছ রেখেছিল, কোনোভাবে মাছগুলা লুঙ্গির মধ্যে পেঁচিয়ে বাইরে নিয়ে যাবে, এরকম প্ল্যানিং আর কি। তো প্রথম খাপে যতটুকু মাছ নিয়ে আসে সেটা আপনার ডাঙ্গা ঘাটে রেখে আবারও দ্বিতীয়বার দেওয়ার সময় হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা। সাদা কাপড় পরা একটা মেয়ে, ওই কলা বাগানের ঠিক কোনা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যে এটা কি রিনার পরিচিত। রাত তখন 10টা 11টা 12টা বাজে, তখন গভীর রাত। রিনার তো কারো হওয়ার কথা না। একটু আগাই দেখি না, টর্চ লাইটটা মারি, টর্চ লাইটটা মারে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না, টর্চ লাইটে কোনো কিছু ভিজিবল না। টর্চ লাইট বন্ধ করলেই 5-6 সেকেন্ডের মধ্যে সেটা ভিজিবল হয়ে যায়। কি ব্যাপার, কাহিনী কি? একটু আগাই উনি, আগানোর পর দেখে রিনা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা সুইসাইড করেছে। আচ্ছা। ওইখানে দাঁড়িয়ে আছে। উনি আর কোনো কিছু না ভেবে চিন্তা করে যা খবর হবে, মাছ টাছ গেছে, যা উঠাইছিলাম ওটা ফেলে উনি ওই যেখানে লাশ পোড়াচ্ছিল সেখানে চলে আসে। আর ওনাদের সাথে যেহেতু ওনারা হেল্প করেছিল, তো ওনার সাথে একটা রামদা ছিল, ওই রামদাটা অনেক কাঁধের মধ্যে ঝুলিয়ে বলে যে ভাই আমি গেলাম, বাসায় বউ আছে, বাচ্চা আছে, বউ আছে এবং ভাইটাই আছে, বাবা মা আছে, আমাকে বাসায় যেতে হবে। তো উনি তাড়াতাড়ি ওনাকে মানে বিদায় টিদায় না নিয়ে তাড়াতাড়ি চলে আসে। তো বিল ক্রস করে রাস্তায় উঠে এসে রাস্তা মানে আপনি ওনার ঘর থেকে আবার বিলটা দেখা যায় আর কি, ওই জায়গাটা দেখা যায়। উনি ওনার বাড়ির সামনে একটা সাঁকো আছে, ছোট্ট একটা চ্যানেলের মতো ছিল, এই সাঁকোটা ক্রস করে ওনার ঘর। আচ্ছা।
তো সাঁকোতে প্রথমে পাড়া দিবে এবং তার পিছনে একটা আম গাছের সাথে একদম আম গাছটার পিছনে দুধু ক্ষেত আর কি, ধান ক্ষেত। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে আসছে, ঘুমটা পড়া একটা মেয়ে দৌড়ে আসছে। হাত উঁচিয়ে কাউকে যদি আটকানোর জন্য যেভাবে দৌড়াতে হয় সেরকম ভাবে দৌড়াচ্ছে। উনি দেখলো যে একটা মেয়ে দৌড়াচ্ছে, টর্চ মেরে চেহারা দেখার চেষ্টা করলো যে চেহারা বোঝা যায় কিনা। দেখে যে চেহারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সারা শরীরের অলংকার গয়না ও সব চকচক চকচক করছে। তো উনি প্রায় অর্ধেক চলে আসছিল। কি কাহিনী, এটা কি চোর নাকি অন্য বিয়ের পর যাতে আসর থেকে পালিয়েছে? এরকম গয়নাঘাটি তো পরে কোনো মেয়েকে কখনো দেখি নাই। আচ্ছা, হঠাৎ করে সাউন্ড আসতে থাকে, এই ভাগ, ওখানে দাঁড়িয়ে আছে, ভাগ ওখান থেকে, আজকে শেষ হয়ে যাবি। হঠাৎ করে তিনি সাঁকোর শেষ মাথায়, মানে ওনার বাড়ির সাইডের শেষ মাথায় চলে আসতে দেখে ওই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, ওনার শরীরে জ্বর চলে আসে। উনি বুঝতে পারছিলেন যে ওনার শরীরে জ্বর চলে এসছে, আর বৃষ্টি পড়ছে তো ওই মুহূর্তে, সারা শরীর ভেজা, শীত লাগছে, শীতে কাঁপছে। এমন সময় নম ছেলে সে নিচে নেমে যায়। আর ওই মহিলাটা বলতে থাকে, ওই মহিলাটা কিন্তু রিনা না, ওই মহিলাটা বলতে থাকে, আজকে তোর কল্লাটা ফেলে দিব। এটা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। উনি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। উনি দৌড়ে তার ঘরের মধ্যে পিছলে যেভাবে পারে, এর মধ্যে 2-3 বার পড়েও গেছে। আচ্ছা, ঘরের মধ্যে ঢোকার পরপরই সে দরজা জানালা বন্ধ করে ফেলে। সাউন্ড আসতে থাকে রাসেল ভাই বাড়ি থেকে, ও রতনদা, আমার খুব কষ্ট হচ্ছে, রতনদা আমাকে একটু বাঁচান, আমি পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমার সারা শরীর জ্বলতেছে, রতনদা আমাকে একটু বাঁচান। রিনার ভয়েস আসতে থাকে, তার ঘর থেকে তিনি রিনার ভয়েস পেতে থাকেন এবং অনেকক্ষণ যাবত পেতে থাকেন। তো উনি দরজা মানে জানালা হালকা করে ফাঁকা করে দেখেন যে দূর থেকে ওই ডেড বডি এখনো পুড়ছে, তখনও পুড়ছিল। আচ্ছা, তো ওই মুহূর্ত পর অনেক সময় পার হয়ে যায়, কিন্তু সারা রাত তিনি এরকম শব্দ শুনতে থাকেন, রতনদা আমাকে বাঁচান, রতনদা আমাকে বাঁচান। পরের দিন সকালবেলা শুনতে পাই যে 17 ঘন্টা সেই লাশটা 17 ঘন্টা পোড়ার পরে, বিশেষ থামার পরে আস্তে আস্তে উনি লাশটা পোড়াতে পারে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত এতক্ষণ লেগেছে এ পর্যন্ত। পরে উনি মানে যে রিনার ভয়েসটা আমি একদম প্রপারলি শুনতে পান। পরবর্তীতে অনেকদিন জ্বর ছিল তার, এরপরে সুস্থ হয়ে যায়। পরে উনি বলে যে এটাই ছিল ওনার ঘটনা, এইটাই যে ভাইটা আমাকে শেয়ার করেছেন প্রমিত, উনি এই ঘটনাটা তার ওই দাদুর কাছ থেকে পেয়েছিলেন, অনেক আগের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটি আসলে অনেক আগের ঘটনা। এটা আমাদের রাজবাড়ির ভৌত টিমের সদস্য সজীব এটি কালেক্ট করেছে। ঘটনাটি ঘটেছিল 1920 সালের দিকে, অনেক আগের ঘটনা। মানে এই জায়গাটা মানে এক্সাক্ট যে গ্রামটা, ওই গ্রামের নামটা বলতে নিষেধ করেছে শুধু, এমনি আদার্স যে জিনিসগুলো সেগুলো আমি বলছি। সেটা চুয়াডাঙ্গা জেলা। আচ্ছা, চুয়াডাঙ্গা জেলার এটি ঘটনা। তো একটি পরিবারের সাথে কিছু বিষয়, এবং সেটা পরবর্তীতে পুরো গ্রাম মানে ছড়িয়ে পড়ে বিষয়টি। তো যে পরিবারের সাথে মানে যিনি আসলে ঘটনাটি বলেছেন, তার দাদারও দাদা যিনি, সেই দাদার যিনি ভাই, তার সাথে আসলে ঘটনাটা ঘটেছে, মানে তার দাদার পরিবারের সাথে ঘটনাটা। তো যিনি বলেছেন তার দাদার যে ভাই, ওনার নাম ছিল রেজাউল। তো ওনার একটা প্রবলেম কি, যে মানে পরিবারের সব মানে পুরুষ সদস্যদের মানে নিয়মতান্ত্রিক ভাবেই মানে বিয়ে শাদী হয়ে যাচ্ছিল, কিন্তু ওনাকে কিছুতেই বিয়ে দেওয়া যাচ্ছিল না। কোনো কারণে হয়তো মেয়ে পছন্দ হয় না, বা বিভিন্ন কারণে উনি বিয়ে করতে চান না। এভাবে দেখা যাচ্ছে ওনার বিয়ের বয়সটাও পার হয়ে যাচ্ছিল। সবাই তাকে নিয়ে টেনশন করতো যে এখনো বিয়ে করছে না, কাজে কর্মে মন নাই, সংসার কিভাবে মানে বিভিন্ন বিষয়ে কথা বলতো সবাই। এর মধ্যে হয় কি রাসেল ভাই, উনি মানে একটা ব্যবসাও করতেন, মানে পারিবারিক বিজনেস ছিল, ব্যবসা করতেন। একদিন ভোরবেলা বাড়িতে ফিরে আসছেন। বাড়িতে ফিরে আসার পর সবাইকে ডাকছেন। নর্মালি উনি ওনার ঘর খুলে একা একা শুয়ে পড়তেন আর কি, কিন্তু সবাইকে ডাকছেন। তো সবাই ভোরের দিকে বাইরে বের হয়ে এসে দেখে ওনার সাথে একটা খুব সুন্দরী, মানে লাল বেনারসি পরা একটা মেয়ে। আচ্ছা, তো সবাই তো খুব অবাক হয়ে যায় যে কি ব্যাপার, তুমি এ কোত্থেকে নিয়ে আসলা? বলে আমি একে বিয়ে করেছি। সবাই তো খুবই খুশি, যাক এতদিন পরে অন্তত একটু মানে তার বোধোদয় হয়েছে আর কি। তো বললো যে কিভাবে হয়েছে, এত কিছু কেউ জিজ্ঞেস করে নাই। তো তারা নতুন বউকে বরণ করে নেয়।
মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল, এবং ওই মহিলাটি মানে রেজাউল সাহেবের ওয়াইফ ছিল অনেক সুন্দরী। মানে সবাই অনেকে গ্রামে কিন্তু ওই বিয়ে হলে দেখতে আসে, অনেকে সবাই অনেক প্রশংসা করত। এইভাবে রাসেল ভাই সপ্তাহখানেক চলে যায়, এমনি অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই। এরপর থেকে হঠাৎ করে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো যে গ্রামে 3-4 বছর বয়সী যে বাচ্চাগুলো, মানে ঠিক এক্সাক্ট 3 থেকে 4 বছর বয়স, এমন বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে ও মানে গ্রামের লোকজন তো ম্যাক্সিমাম চকিতে ঘুমাতো আগে, ওরকম তো খাট তো ছিল না ওভাবে। দেখা যেত যে চকির নিচে সকালবেলা বাবা মার সাথে ঘুমিয়ে আছে, কিন্তু সকালবেলা দেখে যে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে চকির নিচে তাকে পাওয়া যায়। তার বাচ্চার 2টা হাত এই যে মানে একদম মানে এটা কি মানে আমাদের শোল্ডার থেকে মানে ছেঁড়া, এবং ঘাটটা ঠিক মানে মুচড়িয়ে মনে হয় উল্টা দিকে নিয়ে গেছে, এমন একটা অবস্থা। এবং এই হাতের মাংসগুলোকে জাস্ট হাড়গুলো ফেলে রাখা, খুব মানে বিভৎস একটা ব্যাপার আর কি। একদম। তো এটা প্রথম দিকে মনে করে হয়তো বা কোনো হিংস্র জন্তু ঘরে ঢুকেছিল, কিন্তু হিংস্র জন্তু ঘরে ঢুকবে কিভাবে, ঘরের দরজা তো বন্ধ ছিল। তো এটা প্রথম দিকে মানে একটু আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু রাসেল ভাই মানে সপ্তাহ গড়াতে না গড়াতেই এরকম ঘটনা কিন্তু বারবার ঘটতো। আচ্ছা। তো গ্রামের লোকজন চিন্তা করে গ্রামে কোনো অশুভ ছায়া পড়েছে, কোনো প্রেত বা এই টাইপের কিছু বা পিশাচ গ্রামে ভর করেছে, এই জন্য তারা তান্ত্রিকের কাছে যাওয়া শুরু করে। তো তান্ত্রিক আবার গ্রাম বন্ধ করার যে রিচুয়াল গুলো আছে, তার মানে তাদের যে প্রক্রিয়া আর কি, তারা সেভাবে করে বলে আমি গ্রাম বন্ধ করে দিছি, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও রাসেল ভাই ঘটনাগুলো ঘটতো। এই কারণে দেখা যাচ্ছে অনেকেই গ্রাম ছেড়ে চলে যাওয়া শুরু করে, মানে যখন এটা কোনো সমাধান হচ্ছিল না। এই যে রেজাউল সাহেব চিনি, উনি এই বিষয়গুলো নিজেও চিন্তা করতেন যে কিভাবে হয়, ওনার ওয়াইফের সাথেও শেয়ার করতেন কেন এগুলো হয়। ওনার ওয়াইফ স্বাভাবিকভাবে মানে জবাব দিত যে হয়তো বা কোনো এই যে অশরীরী বা এই টাইপের কিছু হয়তো বা, এরকম বলতো আর কি, বা আমি এগুলো অত কিছু জানি না, এরকম হতে পারে, এরকম একটা ধারণা দিত। তো একদিন ওই উনি মানে রেজাউল সাহেব উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ রাতের বেলা উনি ফিল করলেন ওনার পাশে ওনার ওয়াইফ নাই। তখন উনি চিন্তা করলেন যে হয়তো বা রাতের বেলা ওয়াশরুমে গেছে, কিন্তু আরেকটা বিষয় চিন্তা করলেন যে ওয়াশরুমে যাওয়ার আমাকে তো ডাক তো দেবে, কিন্তু ডাক দিল না, চলে গেল। আচ্ছা ঠিক আছে, উনি আবার ঘুমিয়ে পড়লেন। তো পরের দিন সকালে শোনেন যে তার পাশের গ্রামে ওই একটা বাচ্চার এই ধরনের ঘটনা ঘটছে। তখন উনি তখনও কিছু চিন্তা করেন নাই। এর কিছুদিন পর আবার হঠাৎ করে উনি রাতের বেলা ফিল করলেন ওনার ওয়াইফ ওনার পাশে নেই। তখন উনি ঘটনাক্রমে ওদিনও উনি আবার মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন। তো চিন্তা করেন হয়তো ওনার ওয়াইফ ওয়াশরুমে গিয়েছে, তা আমি বাইরে যাই। তো বাইরে গিয়ে বাড়িতে একটাই ওয়াশরুম ছিল, তো উনি বাইরে দাঁড়িয়ে আছেন। তো অনেকক্ষণ হয়ে যায়, কোনো সারা শব্দ নাই, কিছু নাই। তো উনি ওয়াশরুমের দরজায় নক করেন, দেখেন ভিতর থেকেও কোনো সারা শব্দ নেই। তো চিন্তা করলেন আসলে কি ভিতরে কেউ আছে কিনা, এটা চিন্তা করে দরজাটা টান দেন, দেখেন যে আসলে ভিতরে কেউ নাই, ভিতরে ফাঁকা। তো উনি পরবর্তীতে ঘরে ফিরে এসে দেখেন ওনার ওয়াইফ শুয়ে আছে। তো বলে কি ব্যাপার, তুমি কোথায় গেছিলা? বলে আমি তো ওয়াশরুমে গেছিলাম। তোমাকে তো দেখলাম না কোথাও। আমি তো গেছিলাম, তুমি তো খেয়াল করো নাই। তো যাই হোক, উনি আর কোনো কথা বাড়ান নাই। রাতের বেলা উনি ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা রাসেল ভাই এই যে বাচ্চার সাথে ঘটনা আবার একটা ঘটে। তো এরপর উনি একটু একটু করে সন্দেহ করতে থাকেন, একটু রহস্য, কারণ উনি যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন কথা শুনতেন, বিভিন্ন আলোচনা হতো, এগুলো উনি শুনতেন। তো উনি বিষয়টা একটু চিন্তা করেন, কিন্তু চিন্তা করার কোনো সমাধান করতে পারেন না। এই ঘটনার 2-3 দিন পর রাসেল ভাই হঠাৎ একদিন রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, দেখে যে চারদিকে মানে প্রচন্ড হই হট্টগোল শব্দ। বাড়ির সবাই বের হয়ে এসে দেখে যে চতুর্দিক থেকে গ্রামবাসী মশাল নিয়ে ওনাদের বাড়ি ঘিরে ফেলেছে। কি ব্যাপার? বলে যে একটা মহিলার মতো লোককে মানে মানুষকে তোমাদের বাড়ির দিকে দৌড়ে যেতে দেখেছে। আমরা রাতের বেলা পাহারা বসিয়েছিলাম, তো একটা মহিলার মতো তোমাদের বাড়ি, এই সেই অশরীরী যে তোমার বাড়ির ভিতরে ঢুকছে, নিশ্চয়ই তোমার বাড়ির কাউকে ক্ষতি করবে। তখন উনি বলেন আমার বাড়ির কাকে ক্ষতি করবে? উনি বাড়িতে গিয়ে দেখেন যে সবাই ঠিকঠাক আছে, ওনার ওয়াইফ আছে, নিয়ে আসেন। তো
বলে যে ঠিক আছে তোমরা সাবধানে থেকো। গ্রামবাসী টের পান নাই যে এই বাসায় আসলে কোনো একটা ঘটনা আছে। তো ওনারা গ্রামবাসী চলে যায়, বলে যে তোমরা সাবধানে থেকো। কিন্তু এই ঘটনার পর রাসেল ভাই ওই রেজাউল সাহেবের মনে একটা দৃঢ় একটা সন্দেহ দানা বাঁধতে থাকে যে আসলে বিষয়টা কি। কিন্তু ওনার ওয়াইফ যখন কিছুটা বুঝতে পেরেছেন যে হাজবেন্ড সন্দেহ করেছে, ওই রাত্রেই রেজাউল সাহেবের উপর নেমে আসে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা। তো উনি যখন ভোরের দিকে হঠাৎ করে উনি প্রচন্ড মানে যন্ত্রণা অনুভব করেন ওনার হাতে, এবং উনি যন্ত্রণায় চিৎকার করে উঠে দেখেন যে ওনার হাতের দুটো আঙ্গুল মানে এক কামড়ে মানে আলাদা করে ফেলেছে ওনার ওয়াইফ, এবং ওনার ওয়াইফ মুখ ভর্তি রক্ত। এই দৃশ্য দেখার পরে উনি ওইটাই ছিল ওনার ওয়াইফের সাথে ওনার শেষ দেখা। ওনার চোখের সামনেই ওনার ওয়াইফ অদৃশ্য হয়ে যায়, এবং উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বাড়ির লোকজন চলে আসে, বলে এই যে দেখো আমার দুটো আঙ্গুল নাই। তখন সবাই বলে কি হয়েছে, বলে এই যে আমার ওয়াইফের সাথেই মানে আমার ওয়াইফ এই ঘটনাটা ঘটিয়েছে। তখন সবাই বলে যে এতদিন তো তোমাকে জিজ্ঞাসা করি নাই, বা তুমি তো এতদিন বলো নাই যে তুমি কাকে কোথা থেকে বিয়ে করে নিয়ে আসছো, এবার বলো তো আসলে ঘটনাটা কি। তখন উনি বলেন যে আমি গঞ্জ থেকে যখন ফিরছিলাম ওই দিন কোনো কারণে আমার দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার পরে নর্মালি দিনের বেলায় ফিরে আসি, কিন্তু ওই দিন আস্তে আস্তে মোটামুটি নদীর পাশ দিয়ে একটা শ্মশান পার হয়ে আসতে হয়। ওখানে একটা বড় একটা শেওড়া গাছ ছিল। তো একদিন দেখি যে লাল টুকটুকে শাড়ি পরা একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, মানে রাতের বেলা। উনি একাই ছিলেন, মানে আসছিলেন। তো উনি সহানুভূতির মানে মন নিয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন ওই মেয়ে বলে যে আমার তো সহজে বিয়ে হয় না, প্রতিবার বিয়ে ভেঙে যায়। তো আজকেও আমি মানে সাজুগুজু করে আসছি, আমার মানে বরপক্ষ দেখতে আসার কথা, কিন্তু আমার বিয়েটা আবারও ভেঙে গেল। এই জন্য আমি আর জীবন রাখবো না, আমি মরতে এসেছি এখানে। তখন ওনার মনে সহানুভূতি হয়, তখন উনি ওনাকে আসলে নিয়ে আসেন। তখন হ্যাঁ এইটাই ছিল আসলে ওই শ্মশান থেকে ওনাকে নিয়ে আসছিল। উনি কখনো চিন্তাও করেন না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরে রাসেল ভাই রেজাউল সাহেবের ভিতরে একটা অদ্ভুত বিষয় কাজ করতে শুরু করে। সেটা হচ্ছে ওই যে জলাতঙ্ক রোগী, সাধারণত দেখা যাচ্ছে যে জলাতঙ্ক আক্রান্ত কোনো প্রাণী যদি কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কামড় দেয়, দেখা যাচ্ছে যে ওই ভ্যাম্পায়ার মুভির মতো সেও আস্তে আস্তে কিন্তু ওই মানে রোগে আক্রান্ত হয়ে যায় একটা সময়, এবং সে এক সময় মারাও যায়। সেও মানুষকে কামড়াতে চায়। এই রেজাউলের মধ্যে এই বিষয়টা সংক্রমিত হয়ে যায়। সে মানুষকে দেখলে কামড়াতে যেত, আর স্পেশালি মানুষের হাতে গিয়ে কামড় দিত, অন্য কোথাও না, হাতে গিয়ে কামড় দিত। এবং যখন আজান হতো মনে হতো যে তার মানে শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে দু কানের মধ্যে আঙ্গুল গুজে দিয়ে মানে চেষ্টা করতো কোনোভাবে যেন আজানের শব্দ তার কানে না যায়। আর যখনই মানে কোনো ভালো আলেম বা কোনো ভালো লোক উনি দেখতেন, সাথে সাথে মানে দৌড়ে মানে বাদরের মতো গাছে উঠে যেতেন। আসলে উনি কিন্তু গাছে উঠতে যেতেন না, কিন্তু অথচ উনি বাদরের মতো গাছে উঠে যেতেন, মানে কোনো ভালো লোক উনি সামনে দেখতে পারতেন না। তো এই রকম মানুষকে উনি কামড় দিতে যায়, বা এই যে মানুষ গ্রামবাসী খুব অতিষ্ঠ হয়ে যায়। একদিন গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওনাকে পিটিয়েই মেরে ফেলে, মানে ওনার এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর মানে ঘটনা স্বাভাবিক, মানে গ্রাম একদম এই সবাই তো বুঝতে পারে এই বিষয় ছিল। ওনার ওয়াইফকেও তো আর পরবর্তীতে কেউ দেখে নাই। তবে একটা অদ্ভুত ঘটনা নাকি মানে এখনো অত্র অঞ্চলে একটা প্রচলিত আছে, সেটা হলো কখনো কখনো চাঁদের আলোতে অনেকেই নাকি ওই রেজাউল এবং তার ওয়াইফকে চাঁদের আলোতে দেখে এখনো, যে তারা হেঁটে যাচ্ছে একসাথে, এখনো দেখে। ওইটা মোটামুটি চুয়াডাঙ্গার ওই গ্রামে কথাটি প্রচলিত আছে আর কি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। ঘটনাটা হচ্ছে খুলনা জেলায়। তো যে শেয়ার করেছেন ওনার ঘটনা, আমি লাস্ট এপিসোডেও শেয়ার করেছিলাম, হাসান ভাই। এটাই ওনার এক পরিচিত ভাইয়ের ঘটনা, তার দাদার ঘটনা আর কি। তার দাদা যে চাকরি করতেন আর কি, ফরেন্সিক বিভাগে একটা সিম্পল ডোম হিসেবে চাকরি করতেন একটা জায়গায়, একটা থানার আন্ডারে একটা মর্গে। তো ওনার কোন ধরনের প্রাথমিক শিক্ষা ছিল না, শিক্ষা ছিল এতটুকু যে একটা লাশ কাটতে হবে। শুরুতে যখন তিনি মানে মর্গে চাকরি শুরু করলেন, তখন পাশে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তাদের বসের কাজ। একটা পর্যায়ে বসের কাজ দেখে দেখে নিজের কাজ শেখা, এবং আপনার শেখার পরে উনি নিজেই কাজ করা শুরু করলেন। ঘটনাটা 1989 সালের। তো ওনার সিস্টেম এরকম ছিল যে উনি মর্গে ঢুকতেন হচ্ছে রাত
9টার দিকে 10টার দিকে ঢুকে যেতেন এবং বের হতেন ভোর 5টা-6টার দিকে। জি। বাকিটা সময় সে সকালবেলা বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুম দিতেন, এক ঘুমে একবার দুপুরবেলা উঠে আবার বিকালবেলা আড্ডা এবং রাতের বেলা জিনিসপত্র যদি বাড়িতে কিছু লাগতো কিনে দিয়ে আবার তিনি চলে যেতেন মর্গে। ওকে, এরকম রুটিন ছিল তার। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকের ঘটনা, 1989 সাল। সেই সময়টায় সেই দিন মানে ওনার এরকম অবস্থা ছিল যে একটা সময় ওনার লাশ কাটা ছিল পেশা, এরপরে হয়ে গেছিল নেশা। এবং এটা আমি আগেও একবার একটা ডোমের ঘটনা বলতে যে বলেছিলাম যে আমার কাছে মনে হয় সব ডোমগুলো এরকমই অবস্থায় আছে। মানে প্রথমে প্রফেশনালি একটা পরে বলে যে আমার উনি বলছিলেন যে প্রফেশন থেকে প্যাশন হয়ে গেছে। হ্যাঁ, যে এই যে লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আচ্ছা, মানে এটা এক ধরনের নেশাই হয়ে গেছে, লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আমাকে বলছিল মানে যে ওনার এই অবস্থা আর কি। হ্যাঁ। তো সেদিন যেদিন ঘটনা ঘটে সেদিন বৃহস্পতিবার, সেদিন 2টা লাশ আসে। তো অন্য সময় নাকি এরকম হয় যে ওনার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকলে উনি 5-7টা লাশ কেটে ফেলেন, এরকম দিনও গেছে। তো সেদিন 2টো লাশ আসে এবং 2টো লাশ এরকম ওই যে আপনার এটাকে কি বলে চাটাইয়ের মধ্যে মোড়ানো অবস্থায় আসে। উনি রিসিভ করেন এবং উনি রিসিভ করে 2টো লাশকে স্ট্রেচারের উপরে শুয়ে ফেলেন। ওকে, 89 সালের সেই ঘটনা বলতে যে বলছেন যে ওই দিন এত বৃষ্টি যে ওনার ওই দিন ওই ইয়াটা আসে নাই, অ্যাসিস্ট্যান্টটা আসে নাই। তো উনি বলেন 2টা লাশই তো আছে, দরজা বন্ধ করে, আবার শিয়ালের প্রকোপ ছিল। তো দরজা জানালা বন্ধ করে তিনি লাশ কাটবে এরকম প্ল্যানিং করছেন। এমন সময় লাশ কাটা স্টার্টও করেন। তো প্রথমে মাথার দিকে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, একটা সিগারেট ধরিয়ে এবং মাথা কাটা শুরু করে দেন। মাথা কাটার পরে বুক কেটে পেটে চলে আসেন। আচ্ছা, এমন সময় প্রপারলি তিনি অন্য যেসব অর্গানস, যেসব ম্যাটেরিয়ালস গুলো আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের দরকার হয় সেগুলো মানে উঠিয়ে তিনি জাস্ট সেলাইয়ের জন্য প্রিপারেশন দিবে। এমন সময় দরজায় নক বাইরে প্রচন্ড বৃষ্টি। এই নকের কিছুক্ষণ আগে আবার অনেকগুলা শিয়াল ডেকেছে, বলে যে বৃষ্টির সময় শিয়াল বের হয়ে এত রাতে ডাকা সম্ভব ইম্পসিবল। রাত্রে 1টার পর কাজটা ধরে এবং 2টা লাশই তো আস্তে আস্তে ধরি। এবং আমি বলি রাসেল ভাই কিছু জিনিস স্কিপ করে গেছি যে ওনার বলে যে আমি সবসময় কোনো কনসেন্ট্রেশন দিতাম না লাশের প্রতি, এত মায়া দিয়ে দেখতাম না লাশকে। ওদিন কেন জানি তার মনে হয়েছিল যে একটু মায়ার চোখে দেখি লাশটা। ওই লাশটা মায়ার চোখে দেখতে গিয়ে লাশের ডান চোখটা উপরের দিকে তোলে। তো বেসিক্যালি এরকম জানি যে মাসল কন্ট্রাকশনের কারণে পরবর্তী সময়ে এই জিনিসটা বন্ধ করা যায় না, তাই হচ্ছিল। লাশের চোখের পাতাটা নামানো যাচ্ছিল না। এক্স্যাক্টলি সেম ভাবে বাম পাশটাও করতে যে তিনি দেখলেন যে বাম পাশেরও সেম অবস্থা, এখন 2 পাশের পাতাই বন্ধ হচ্ছে না। একটা পর্যায়ে তার কাছে মনে হতে থাকলো যে কি ব্যাপার, লাশটার কি চোখের মনি নড়ছে? দেখছে যে ওনার দিকেই লাশটা তাকিয়ে আছে, চোখের মনি মুভ করতে যে। আজেরা জিনিস। খুব সাহসী মানুষ ছিলেন। ওই 89 সালের ঘটনা, এর আগে তার 15 বছরের এক্সপিরিয়েন্স, তো কোনো সমস্যাই না। তিনি এরকম লাশকে সেলাই করার প্রিপারেশন নেবেন। আবারও লাশের চেহারার দিকে তাকালেন, দেখলেন যে লাশটা তার দিকেই তাকিয়ে আছে। কোন একটা ম্যাটেরিয়ালস নিয়ে কোনো একটা ম্যাটেরিয়ালস টেবিল থেকে নিয়ে আসে তার এক টেবিলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে লাশটা তার দিকেই তাকিয়ে আছে এবং মণিগুলা ঘুরে ঘুরে দেখছে যে সে কোথায় যাচ্ছে। এমন সময় শিয়ালের শব্দ, শিয়াল ডাকার শব্দ, বাইরে অনেকগুলো শিয়াল ডাকছে। বৃষ্টির মধ্যে শিয়াল ডাকার কথা না এত রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা শিয়াল ডাকে, কিন্তু বৃষ্টির মধ্যে এরকম দরজার সামনে এসে ডাকা ইম্পসিবল। হঠাৎ করে দরজার মধ্যে নক। এবার আমি নকের শব্দে আসি। নক করতে গিয়ে উনি দরজাটা খুলে দেখেন যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, তার সাথে আরেকটা লোক। এবং আশ্চর্যজনক বলে যে উনি এই জিনিসটা এতটা ওভারলুক করে গেছেন যে ওই 2জন লোক ভেজা ছিল না। বাইরে তো প্রচন্ড বৃষ্টি এক ফোঁটা থামার নাম নেই, কিন্তু এই লোক 2টা শুকনো। এবং এমনও না যে পাশে কোনো ধরনের ছাউনি আছে বা উনি ওইখানে দাঁড়িয়েছিল বা কিছু একটা, এরকম কোনো চান্সই নাই। ওই জায়গায় আসতে গেলে আপনাকে ভিজতেই হবে। তো ওরা সুখ না, তো যখন উনি এতটা কেয়ার করেন নাই, আমলে নেন নাই। দরজা লাগিয়ে যেমন যে লোকটা ওনার বাইরের লোক ছিল তাকে বলেছেন যে তুমি ভয় পেতে পারো, তুমি পেছনের যেয়ে বসো, পেছনের রুমটাতে যেয়ে বসো। তো এই লোকটা পিছনের রুমটাতে যেয়ে বসে এবং তার লোকটাকে বলে যে দেখো আমি ম্যাটেরিয়াল সব বের করে ফেলছি, কলিজা টলিজা সব বের করে ফেলছি, আসলে সেলাইটা করে ফেলি, কারণ সকালবেলায় দিতে হবে আরেকটা লাশ কাট। তো ওনারা সেলাই করতে যায় এবং ওই লোকটাও বাধ্য ছেলের মতো তার সাথে সেলাই করতে বসে পড়ে। পেটের থেকে আসবে বুকের দিকে, এমন সময় কটর সাউন্ড। ওই কাঠের ভিতর থেকে যদি উই পোকা কটকট করে সাউন্ড করতে থাকে, ঠিক এরকম ভাবে সাউন্ড হতে থাকে।
তো উনি পিছনে তাকাতে যাবে এমন সময় পাশের যে অ্যাসিস্ট্যান্টটা ওনাকে বলে যে এই তুই পিছনে তাকাইস না, পিছনে তাকালেই শেষ হয়ে যাবি। এইটা বলার পর উনি আর ওই জায়গায় উনি বলছে যে ওই জায়গায় এত সাহসী লোক, উনি একদম শেষ হয়ে যায় ভয়ে। কাহিনী কি, ওই জায়গায় পেছনে যে লোকটা, ওই লোকটা ওই লোকের ওই ডেড বডির মাথার মধ্যে দিয়েছে একটা কামড় দিতে যাচ্ছে, এরকম কন্ডিশন। উনি এক দৌড়ে দরজার কাছাকাছি চলে যায় এবং গিয়ে মানে কাছে যেতে পিছনে তাকিয়ে দেখে যে আসলে কাহিনী কি হচ্ছে। আমি এত সাহসী একটা আমার এত ভয় পাচ্ছি কেন। উনি পিছনে তাকাতেই দেখে যে ওই যে স্পেসিমেন গুলা খুলেছে, মানে উনি কেটে রেখেছে আলাদা করে, সেগুলিতে কামড় বসিয়ে দিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। উনি এক দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে যতই পালাচ্ছে ততই শব্দ আসছে। এতদিন যাবত এত লাশ কাটছে, এবার আয় না আমাদের সাথে লাশ কাট, এবার আয় আমাদের সাথে, এরকম শব্দ শুনছে। এবং এক ভৌদৌড়, ওনার বাড়ি ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে। দৌড়াচ্ছে দৌড়াতে অর্ধেক রাস্তায় সে সেন্সলেস হয়ে যায়। ঘুম ভাঙে একটা ইমাম থাকে তার সাথে, মানে ঘুম থেকে উঠে তার একটা ইমাম আছে সামনে এবং তার ছেলে আছে, তার ওয়াইফ আছে। ঘটনা বলে সবাইকে যে এরকম ঘটনা, খুব ভয় পেয়ে গেছিলাম, গতকালকে এরকম একটা ঘটনা ঘটলো, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তিনি যান মর্গে যাওয়ার পরে উনি দেখেন যে মানে রাসেল ভাই ঘটনাটা অনেকদিন যাবত কেস হিসেবে ছিল আর কি, ওই ডেড বডি গুলো পাওয়া যায়নি যেহেতু বেওয়ারিশ ছিল। তো ওইখানে শুধুমাত্র কয়েকদিন যাওয়ার পর উনি দেখেন যে কয়েকটা হাড়গোড় পড়েছিল আর পুরো রক্তের ছাপ, 2টা লাশ উধাও ছিল, 2টো লাশই পাওয়া যায়নি পরে। এবং 1 বছর যাবত এটা ওনারা খোঁজার চেষ্টা করেন কি হয়েছিল, কেন হয়েছিল, কিন্তু কেউ কোনো ধরনের ক্লু পাননি। তো পরবর্তী সময়ে উনি জব ছাড়বে এরকম প্ল্যানিং করছিল। তো যেহেতু রাসেল ভাই আমি আগেও বলেছিলাম এটা একটা নেশা, তো উনি এক হুজুরের কাছে গিয়েছিল, আসো আদৌ কোনো ধরনের তাবিজ তোমার করে নিজেকে সেফ করে কি তিনি আবারও সেই প্রফেশনটা স্টার্ট করতে পারবেন কিনা। তো ঘটনাটা কি ঘটেছিল সেটা তার হুজুরের কাছ থেকে সে ইনফরমেশনটা নেয়। ইনফরমেশনটা এরকম ভাবে নেয় যে কাহিনী কি, তো বলে যে ওই যে লোকটা লাশ কাটছিল তিনি, এমন হতে পারতো সে আরেকটা লাশ কাটতে পারতো, কিন্তু সে এই লাশটাই কেন স্টার্ট করলো। এই লাশটা যিনি ছিলেন তিনি আসলে জিন পালন করতেন 2-3 জন। ওই জিন দেখতে তাদের একটা মনোমালিন্য হয়ে যায় আর কি। তো একটা পর্যায়ে জিনরা তার লাশটা সরিয়ে ফেলে ব্ল্যাক ম্যাজিকের জন্য। হতে পারতো এটা ব্ল্যাক ম্যাজিক, উনি বলেন সঠিক জানেন না, কিন্তু এই লাশগুলো জিনগুলোই সরিয়ে ফেলে ওইখান থেকে, ওই লাশগুলো আর খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তী সময় আসলে ওই যে বলে যে ইচ্ছা যেটা করে আর কি, লাশ কাটার ইচ্ছা, নেশা হয়ে গেছিল। একদিন এরকম হঠাৎ করে মর্গ থেকে ফোন আসে, মানে ডাক আসে আর কি, যে যেতে হবে। তো উনি মর্গে যান, একটা লাশ কাটেন, সেদিন বাসায় ফেরেন। বাসায় ফেরার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে, স্ট্রেচারের মধ্যে চারিপাশে 4-5 জন লোক আপনার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে কাটবে বলছে। তাকে এখন সবাই কেটে ফেলবে, ওই 4 জন মিলে তাকে এখন কাটবে। তিনি ডেড বডি হয়ে আছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। ঘুম থেকে ভাঙার পর রাসেল ভাই তার ডান পাশটা পুরো অবশ হয়ে গেল। ওইটা প্রায় 30 বছর যাবত অবশ, এখন পর্যন্ত অবশ, একটু আগে মেসেজ পর্যন্ত অবশ। যে লোকটা শেয়ার করেছেন তিনি এই হাসান ভাইকে বলেছেন আর কি, যে এখন পর্যন্ত অবশ এবং সবার কাছে দোয়া চেয়েছেন রাসেল ভাই। ওকে, এটা কোনো সুরাহা করতে পারেন নাই। 30 বছর যাবত তার ডান পাশটা অবশ হয়ে আছে এখন পর্যন্ত। আমি আপনাকে চাইলে এটা প্রুফ দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। জি, তো এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমি নিজেই কালেক্ট করেছি। যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার নাম সিরাজুল ইসলাম, বর্তমানে উনি আবুধাবিতে থাকেন। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2008 সালের ঘটনা। 2008 সালের জানুয়ারি মাসে। আমরা জানি 2007 সালের নভেম্বরে কিন্তু মানে সিডর হয় বাংলাদেশে, স্পেশালি আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা বেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো ওই সময় কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু আসে, মানে সারা বিশ্বের লোকজন আমাদেরকে সাহায্য করতে থাকে। তো ওই সময় যে সমস্ত এনজিও গুলো তারাও কিন্তু অনেক কর্মকাণ্ড চালিয়েছে এই সমস্ত দুর্গত অঞ্চল। তো উনি একটা এনজিওতে, ছোট একটা এনজিওতে চাকরি করতেন, সঙ্গত কারণে নাম বলছি না। তো উনি ওই দুর্গত অঞ্চলে যান। উনি যান হচ্ছে পটুয়াখালীর দুমকি উপজেলায়। আচ্ছা, ওখানে উনি কাজের জন্য মানে দুর্গত অঞ্চলে কাজের জন্য গিয়েছিলেন, বাট উনি গিয়েছিলেন জানুয়ারি মাসে। ঘটনাটা ঘটেছিল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মাঝখানে বেশ অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল, ওনারা একটু পরের দিকে গিয়েছেন আর কি। এই জন্য ওনাদের কাজ ছিল বেসিক্যালি আপনার কিছু রিলিফ বিতরণ, কিছু স্যালাইন খাবার ছিল, এই জিনিসগুলো করা। এই জন্য কাজের দায়িত্ব আসলে খুব বড় ছিল না আর কি। আচ্ছা, তো ওনারা যেই এলাকাতে গিয়েছিলেন দুমকি, ওইটা মানে একটু রিমোট জায়গা হয়ে যাওয়ার কারণে, যে জায়গাটাতে একটু চরাঞ্চলের কাছে চলে গিয়েছিলেন, এই জন্য মূল শহরে আসাটা একটু কঠিন ছিল। ওনাদেরকে
মানে সব ধরনের সুবিধা দিয়ে, যেমন তাবু সুবিধা দিয়েছে যাতে ওখান থেকেই ওনারা কাজগুলো করতে পারেন খুব সহজেই। আচ্ছা, ওইখানে আসল ভাই একটু বলে রাখা ভালো, ওখানে যে জলোচ্ছ্বাসটা হয়েছিল, ওই লবণাক্ত পানি কিন্তু ওই মিঠা পানির যে পুকুরগুলো মিশে যাওয়ার কারণে ওই সময় বেশ অনেকদিন ওই পুকুরগুলোতে গোসল করা যেত না। আচ্ছা, তো ওই দুমকিতে একটা বেশ একটু দূরে একটা গ্রামে একটা বেশ উঁচু একটা পুকুর ছিল, ওইখানকার পানি তুলনামূলক একটু ভালো ছিল, এই জন্য গ্রামের লোকজন অনেকেই ওইখানে গিয়ে গোসল করত। তো স্বাভাবিকভাবে ওনারাও গোসল করতে যেতেন সেখানে। তো প্রথম দিন যখন উনি গোসল করতে গেছেন, ওই সিরাজুল ইসলাম ভাই, তো উনি দেখলেন যে পুকুরের মানে একটা পাশে অনেক লোক গোসল করতেছে। তো উনি চিন্তা করলেন যে অত দূর ওই ঘাটে না যাই, তো যেই পাশে কেউ নাই আমরা ওইদিকে নামি, অযথা অত লোকের মধ্যে গোসল করতে যাব না। আচ্ছা, তো ওনারা ওই চিন্তা করে 3-4 জন যে পাশে কেউ নাই ওই পাশে নেমেছে। তো ওনারা নামার পরে ওনারা খেয়াল করতেছিলেন যে দূরে যারা গোসল করতেছেন ওনারা কেমন যেন ওনাদের দিকে তাকাচ্ছেন। আচ্ছা, তো ওনারা একজন আবার বলছিলেন, আচ্ছা আমরা যেখানে নামলাম তো ওনারাও তো ভিড় কম দেখে এখানে আসতে পারতেন, কেউ তো আসলো না এখানে। তো বলে যে আসলে ওখানে ঘাট, সবাই ওখানে গোসল করে অভ্যস্ত, এই জন্য মনে হয় এখানে আসে নাই। তো ওনারাই নিজেরাই এরকম কথা বলতে বলে গোসল করে উঠে চলে যাচ্ছেন। এর মধ্যে এই যে সিরাজুল ইসলাম ভাই যিনি, উনি হঠাৎ করে ফিল করছিলেন ওনার ডান পা বেশ ভারী হয়ে গেছে। তো উনি চিন্তা করছেন অনেক সময় আমাদের পায়ে যেই মানে অনেক সময় রগে টান লাগে আমরা বলি আর কি, অনেক সময় পা ভারী মনে হয়। তো উনি চিন্তা করছেন হয়তো বা গোসল করতে গিয়েছি, অনেকদিন পরে নেমেছি, ঝাপাঝাপি করেছি, হয়তো বা কোনো কারণে আমার পায়ে টান লেগেছে, এই জন্য পাটা ভারী মনে হচ্ছে। ওনার মনে হচ্ছিল যে পায়ে 5-6 কেজি ওজনের কোনো কিছু বেঁধে দিলে পারে যেভাবে হাঁটতে অসুবিধা হয়, ঠিক উনি ওই ফিলটা উনি করছিলেন। তো উনি স্বাভাবিকভাবেই উনি এসে ফিরে যান, মানে উনি ওনার তাঁবুতে ফিরে যান। তো তাঁবুতে ফিরে যাওয়ার পরে উনি খেয়াল করলেন যে উনি আস্তে আস্তে ওনার পাটা আরো বেশি ভারী হয়ে যাচ্ছে, উনি হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। তো উনি সহকর্মীদেরকে বললেন যে তাহলে আমি এখানকার যে কাজগুলো আছে রিলিফ পাহারা দিয়ে এটা করি, তোমরা আউটডোরের কাজগুলোতে যাও। তখন সবাই আউটডোরের কাজে গেলেন, উনি ওখানে থাকলেন। তো এর মধ্যে রাসেল ভাই একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে দিনের নির্দিষ্ট কিছু সময়, বিশেষ করে আজান হওয়া, আজান পরবর্তী প্রায় আধা ঘন্টা সময়, এই সময়টাতে ওনার পায়ে এই ধরনের কোনো সমস্যা থাকতো না, একদম স্বাভাবিক থাকতো। তারপর আস্তে আস্তে আবার ভারী হতে থাকতো, এই সমস্যাটা উনি ফিল করতেন। আর একটা বিষয় বলে নেই ভাই, সেটা হচ্ছে যে উনি আবার একটু নাস্তিক গোছের ছিলেন। স্বাভাবিকভাবে প্যারানর্মাল বিষয়গুলো ওনার মাথায় কাজ করতো না, উনি চিন্তা করতেন যা সামনে আছে সেটাই মানে দেখা যায় সেটাই বিশ্বাস করতেন। তো তাই এই কারণে উনি চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাসী ছিলেন। তো উনি যেহেতু ওনার পায়ের সমস্যাটা একটু প্রকট হচ্ছিল, তখন ওনার সহকর্মীদেরকে বলেন আমরা এখানকার কাজ একটু দ্রুত গুছিয়ে দুমকি দুমকি উপজেলার যে মেইন জায়গাটা সেখানে চলে যায়, সেখানে আমাদের থাকার একটু ভালো ব্যবস্থা আছে, ওখানে চলে যাই। তো ওনারা 1-2 দিনের মধ্যে কাজ গুছিয়ে নিয়ে ওনারা ওনাদের জন্য 2 রুমের একটা বাসা বরাদ্দ ছিল সপ্তাহ 2-1 জন্য। তো ওইখানে ওনারা চলে যান। তো ওখানে থাকা শুরু করেন। তো একদিন উনি রাসূল ভাই বলে নিয়েছে যে নামাজের পরে আধা ঘন্টা, কারণ উনি চিন্তা করতেন যে ওনার ঠিক এশার নামাজের পরে কিছু সময়ের পরে ওনার মানে শরীর একটু খারাপ লাগতে শুরু করে, যে পা ভারী হয়ে আসে। তো উনি যেখানে থাকতেন না কেন চিন্তা করে এশার নামাজের আগে যেন বাসায় ফিরে আসতে পারেন, কারণ হাঁটা চলতে অসুবিধা হলে আবার কোথায় বসে পড়বেন, অনেক কষ্ট হবে। তো একদিন উনি এশার নামাজের ঠিক পরই বাসায় চলে আসছেন। বাসায় চলে এসে তখন ওনার সহকর্মীরা তখনও বাসায় ফেরে নাই। তখন উনি, ঘরটা ছিল অন্ধকার, উনি চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকেছেন। ভিতরে ঢুকে আলো জ্বালাবেন, লাইট জ্বালাবেন। তো হঠাৎ করে উনি পায়ে কিছু একটার সাথে মানে বেঁধে গিয়ে উপর হয়ে পড়ে যান। তো উনি স্পষ্ট ফিল করেন যে উনি যেই জিনিসটার সাথে বেঁধে পড়ে গেছেন, একটা মানুষের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পরে যেমন ফিলিংসটা হয়, ওনার মনে হচ্ছিল এই ফ্লোরে কোন একটা মানুষ শুয়ে আছে। তো উনি পড়ে গিয়ে তাড়াতাড়ি করে লাইট জ্বালান। লাইট জ্বালানোর পর দেখে যে ফ্লোরে কেউ নাই। তো উনি চিন্তা করতে, তাহলে পড়লাম কিসে? তো চিন্তা করতে, হতে পারে যে আমার পায়েতে এমনি একটু সমস্যা, হতে পারে ওই কারণে পড়ে গেছি, এটাই উনি চিন্তা করে নিজের মনকে বুঝ দিয়ে। তো উনি চিন্তা করলেন যে সবাই আসুক, পরে একসাথে খাওয়া দাওয়া করব, এখন আপাতত আমি একটু বিশ্রাম নেই, আমি একটু ঘুমাই কিছু সময়। তো উনি ওই মানে ফ্লোরিং করতেন আর কি, ওখানে তো পার্মানেন্ট কোনো ব্যবস্থা ছিল না, ওরা ফ্লোরিং করতেন। তো উনি যখন একটু শুয়ে আছেন, একটু ঘুম ভাব আসছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছিল ওনার বুকটা খুব ভারী হয়ে আসছে,
এবং উনি চোখ যখন তাকান তখন আবছা আলো, ঘরটা একটু অন্ধকার করে রেখেছিলেন ঘুমানোর জন্য, আবছা আলোতে উনি দেখতে পাচ্ছিলেন বড় আকৃতির মোটা কালো টাইপের একটা কিছু দাঁড়িয়ে ওনার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন উনি মানে কোনো সারা শব্দ, হাত পা কিছু নড়াতে পারছিলেন না। এরকম অনেকক্ষণ এই ঘটনা হতে থাকে, তারপর আস্তে আস্তে সেই জিনিসটা আবার চলে যায়। তখন উনি চিন্তা করেন অনেক সময় যে আমরা ঘুমের মধ্যে বোবায় ধরা যেটা বলি, তো উনি চিন্তা করেন হয়তো এমনটাও হতে পারে। উনি এই চিন্তা করেন এটা তো স্বাভাবিক বিষয়, এটা এমনটাই হয়েছে। কিন্তু রাসূল ভাই উনি যখন আলো জ্বালানোর পর উনি ওনার বুকের দিকে তাকিয়ে দেখেন ওনার বুকটা লাল হয়ে আছে। তার মানে সত্যি সত্যি ওনার বুকের উপর কিছু কিন্তু ভারী কিছু ছিল, তা না হলে কিন্তু লাল হওয়ার কথা না। নর্মালি তো আমরা বোবায় ধরলে তো এই ধরনের কোনো সমস্যা হয় না, কিন্তু উনি চিন্তা করেন তাহলে এরকম লাল হলো কেন, নিশ্চয়ই ভারী কিছু ছিল, কিন্তু তার তো কোনো প্রমাণ পেলাম না। তখন উনি একটু একটু করে ভয় পেতে থাকেন যে না নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। তখন উনি ওই দিনের মতো ওই ঘটনা ঘটে, উনি আর ওনার সহকর্মীদেরকে শেয়ার করেন নাই। পরের দিন উনি যেটা হয় সেটা হচ্ছে যে উনি রাত্রে শুয়ে আছেন, শুয়ে থাকার পর হঠাৎ করে ওনার মনে হলো কিচেনে ওনাদের যে অল্প কিছু খাবারের যে আসবাবপত্র যেটা ছিল সামান্য কিছু, হঠাৎ করে মনে হলো, কারণ ওনারা মানে টিনের জিনিসগুলো ব্যবহার করতেন আর কি। তো আমরা যদি ফ্লোরের উপর থেকে টিনের কোনো আসবাবপত্র মানে ধরেন যে কোনো বাসনপত্র ফেলে দিই, দেখা যায় একটা একটু মাটিতে পড়ার পরে একটু জাম্প করে, পরে আস্তে কয়েকবার কম্পন হয়, তারপর আস্তে করে থেমে যায়। তো উনি দেখছিলেন যে কিচেনে এরকম টিনের একটা জিনিস পড়লো, একটু কম্পন হলো এবং আস্তে করে থেমে গেল। এরকম একটার পর একটা এরকম শব্দ হচ্ছে। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, বিড়াল টিড়াল আসলো কিনা। তখন উনি উঠে গেলেন, উঠে গিয়ে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, কিচেনে একদম সব জিনিস ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, একদম 100% ওকে। উনি চিন্তা করেন হয়তো পাশের বাসায় হয়েছে কিনা। তো এই জন্য পাশের রুমে যারা আসছে তারাও এনজিও কর্মী ছিলেন, যারা আসছিলেন ওই কাজের জন্য আর কি। তো ওখানে গিয়ে দেখলেন সবার দরজায় তালা, তার মানে ভিতরে কেউ নেই। উনি চিন্তা করেন হয়তো বা পাশের রুমের বাসার বিড়াল টিড়াল ঢুকে কিছু করছে, এটাই উনি চিন্তা করে আবার এসে উনি শুয়ে পড়েন। যখনই রাসেল ভাই শুয়ে পড়েছেন তখনই একটা ঘটনা ঘটে। তখন উনি আর তখন ঘুমান নাই, তখন দেখেন একদম মানে মোটা বেটে টাইপের একটা কিছু এসে লাফ দিয়ে ওনার বুকের উপর বসে ওনার গলা চিপে ধরেছে, এবং কিছুতেই উনি সেটাকে সরাতে পারছেন। এবং দেখেন সে একা না, দেখলো যে দরজা দিয়ে বেশ কিছু ওই একই রকম কিছু ঢুকে ওনার পায়ের আশেপাশে দাঁড়ায় গেল আর কি। এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পান, চিৎকার চেঁচামেচি করতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ওই যে দরজা নক করতে থাকে, মানে এটা তো পরের দিনের ঘটনা আর কি, দরজা নক করতে থাকে এবং এরকম বেশ কিছুক্ষণ চলার পরে তারা অদৃশ্য হয়ে যায়। তখন উনি একদম ঘেমে যান, তাড়াতাড়ি দরজা খোলেন, দরজা খুলে তো উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন তাকে যখন জ্ঞান ফেরানো হয় তখন বলে এই ঘটনা। তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করি, তোমাকে ঢাকার হেড অফিসে পাঠাই দিই। ঢাকা থেকে ওনারা গেছিলেন নাকি, তুমি ওখানে চলে যাও, এখানে আর তোমার কাজ করার দরকার নেই। ঢাকাতে চলে আসেন আসলে, কিন্তু ওনার পায়ের সমস্যা কিন্তু যাচ্ছিল না, ওই যে নির্দিষ্ট সময় কিন্তু পা ভারী হয়ে থাকতো। তো উনি এখানে এসে উনি ডাক্তার দেখান, ডাক্তাররা কোনো সমস্যা ধরতে পারে না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি একটু মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য চাই। তখন উনি কলকাতায় ট্রিটমেন্টের জন্য যান। কলকাতায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার পরে ওখানে একজন মহিলার সাথে তার দেখা হয়, যিনি চিকিৎসার জন্য আসেন। মহিলার সাথে দেখা হওয়ার পর মহিলা বলতেছে যে তোমার কি হয়েছে? বলে আমার তো পায়ে সমস্যা, আমি তো হাঁটতে গেলে আমার ডান পায়ে খুব অসুবিধা হয়, খুব ভারী মনে হয়, ডাক্তার তো কোনো সমস্যা ধরতে পারছে না। তখন বলে যে বাবা তোমার সমস্যা এখানে সলভ হবে না, তুমি দেশে চলে যাও। তো বলে কেন, আপনি এই কথা বলছেন কেন? বলে যে আমি মোটামুটি ঝাড়ফুঁক এই কাজগুলো করি, কিন্তু আমি হসপিটালে আসছি আমার শারীরিক সমস্যার জন্য, এটা ঝাড়ফুঁকের কাজ না। কিন্তু তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার উপর অন্য কিছুর আছর আছে, তুমি দেশে ফিরে যাও, তুমি কোনো পরহেজগার ব্যক্তিতে ঝাড়ফুঁক করাও, তাহলে সমস্যার সমাধান হবে। ডাক্তারই তো উনি ওনার কথা বিশ্বাস করেন না, উনি যথারীতি ওখানকার ডাক্তার দেখেন, ডাক্তার ট্রিটমেন্ট করে কোনো সমস্যা ধরতে পারে না। উনি দেশে চলে আসেন, তখন ওনার মাথায় জিনিসগুলো কাজ করে। তখন উনি ঢাকারই খুব ভালো নাম করে একটা মাদ্রাসার একজন মুহাদ্দিসের শরণাপন্ন হন। শরণাপন্ন হওয়ার পরে তো ওই মুহাদ্দিস মানে খুবই মানে পরহেজগার একজন লোক ছিলেন। তো ওনার আবার বেশ কিছু ছাত্র ছিল জিন। তো উনি ওই জিন ছাত্রদেরকে বলেন যে আসলে একটা সমস্যাটা কি হয়েছে। তখন তারা খোঁজ নিয়ে বলে যে উনি একটা জায়গায় এই পটুয়াখালীর দুমকিতে গিয়েছিলেন একটা কাজে। তো উনি যেই পুকুরে যেই জায়গাটাতে গোসল করতে নেমেছিলেন, ওই ঘাটে, ওই পুকুরের একটা ঘাটে কেউ নামে না, সবাই জানে ওই জায়গাটা ভালো না। তো
যেখানে ওনারা গোসল করতে নেমেছেন ওখানে বেশ কিছু দুষ্টু জিনেরা সেখানে থাকে। তো ওনারা যখনই ওখানে গোসল করতে নেমেছেন তখন ওদের অসুবিধা হয়েছে। অসুবিধা হওয়ার কারণে যখন গোসল করে উঠেছেন ওই একটা জিন ওনার পায়ের সাথে ঝুলেছিল, এবং ওই যখন আজান দেয় তখন সে সেটা চলে যায়, যখন নামাজের সময়টা শেষ হয়ে যায় আবার তখন সে আবার এসে জেকে বসে। এবং এই সমস্যা এটা তারা যাবে না বলেছে, যে সে তাদের ঘরবাড়ি ধ্বংস করেছে, ওইখানে ঘরবাড়ি বিনষ্ট করেছে পানির নিচে নাকি, এই জন্য ওরা ওকে ছাড়বে না। তারপরেও উনি অনেক ওই জিনদের সাথে আবার কথা বলেন, তার প্রক্রিয়ায় কথা বলে তাদেরকে বুঝিয়ে অবশেষে এই বিষয়টা থেকে উনি মুক্ত হন আর কি। এটা মুক্ত হওয়ার পরে তখন উনি এই বিষয়টা আগে মানে করতেন না, বিশ্বাস করতেন না, তখন বিশ্বাস করা শুরু করেন আর কি। এবং তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। পরবর্তীতে উনি ওই এনজিওর চাকরি ছেড়ে দেন এবং পরবর্তীতে উনি আবুধাবিতে চলে যান। এখনো উনি সেখানেই আছেন, সেখানে উনি চাকরি করেন আর কি। এটা ছিল স্টোরি। তো ভাই এই কাহিনীটা হচ্ছে বাংলাদেশের কাহিনী, আর এটা একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তারের কাহিনী। উনি বেশ বয়স্ক, আমার বাবার বয়সী প্রায়। ওনার নাম বলতে নিষেধ করেছেন, ধরে নিলাম ডাক্তার রায়হান। ওকে, আচ্ছা, 1975 সালের দিকের কাহিনী আর কি। তো তখন উনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। তো পাশ করতেন পল্লবী এলাকায়। তখন পল্লবী খুবই আন্ডার ডেভেলপড একটা এলাকা, মানে খুব বেশি কিছু ডেভেলপমেন্ট হয়নি, অনেক মানে খুব খালি একটা জায়গা আর কি। হঠাৎ দিয়ে একটা বাড়ি হয়েছে এরকম একটা জায়গা। তো উনি ওই সময় ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। তা একদিন একটা ওনার কাছে একটা পেশেন্ট আসে। পেশেন্টটা খুবই বৃদ্ধ পেশেন্ট, এবং মানে ওনাকে নার্সরা ডাকে আর কি। অনেক ওই ওয়ার্ডের মধ্যে অনেক পেশেন্টের মধ্যে একজন আর কি। নার্সরা ডাকে যে ডাক্তার সাহেব উনি আসছেন, ওনার এরকম কি জানি একটা প্রবলেম ছিল, এটা বেড়ে গেছে। তো উনি যান, যে দেখেন, দেখে রোগীর সবকিছু চেক করে উনি দেখে যে ওনার ইনজেকশন পুশ না করলে হার্ট রেট বাড়বে না আর কি। হার্ট রেটটা খুব লো হয়ে গেছে। তো উনি তখন ওই সময় একটা ইনজেকশন পুশ করার জন্য রেডি করেন। মানে উনি দেখেন যে এই মানে অ্যাকর্ডিং টু দ্য চার্ট ইনজেকশনটা পুশ করতেই হবে, নাহলে হার্ট রেট ফল করছে। মানে এরপর যেটা হবে, ওই সময় মনে হয়, আমি জানি না পেস মেকার এই ধরনের টেকনোলজি এত ভালো ছিল কিনা, আই ডোন্ট নো, বাট ইনজেকশন পুশ করতে হতো আর কি হার্ট রেট বাড়ানোর জন্য। তো উনি তখন বলে যে এখন যখন পুশ করবেন তখন রোগীটা অনেক রিকোয়েস্ট করেন ওনাকে যে ডাক্তার সাহেব আমাকে দিয়েন না, আমি মারা যাবো এটা দিলে। তো উনি কোনো কথা শুনেন না, উনি আবেগের ধারে কাছে উনি যান না। উনি কথা শুনেন, ডাক্তার রোগীকে কোনো উত্তরও দেন না, মানে একটু রূঢ় ছিলেন উনি এই সময়। তো উনি নার্সকে বলেন ইঞ্জেকশন রেডি করো। সবকিছু রেডি করার পর উনি রোগীকে ইঞ্জেকশনটা পুশ করেন। তো পুশ করানোর কিছুক্ষণ পরেই রোগীটা শান্ত হয়ে নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে করে তার হার্ট ফল করে, মানে দম বন্ধ হয়ে যায় আর কি, মারা যায় আর কি। সাথে সাথে তারা ইমার্জেন্সি ব্যাকআপে চেষ্টা করে তাকে আবার রিকভার, বাট বিভিন্ন রকম ট্রাই করে সিপিআর বা এগুলো দিয়ে তাকে আর ফেরত আনতে পারে না। তো উনি কিন্তু ইনজেকশনটা পুশ করে চলে গিয়েছিলেন। যখন নাকি এই সিচুয়েশন গুলো হয় তখন উনি আবার আসেন, এসে ইমার্জেন্সি প্রসিজারের মধ্যে দিয়ে যান। তো যাওয়ার পরে উনি মানে ফিরে আসেন। তো ফিরে এসে উনি কফি খাচ্ছেন, আর ওনার মধ্যে একটা জিনিস কাজ করছে, সবসময় এটা কাজ করে না আর কি। ওই দিন কেন জানি রোগীর লাস্টের কথাগুলো ওনার মাথার মধ্যে কাজ করতেছিল, যে আমাকে ইনজেকশন দিয়ে নাই, মারা যাবো। তো অনেকক্ষণ ভাবার পর একবার বলে মানে মাথা থেকে ঝেড়ে ফেলে, মানে রেগুলারলি এরকম জিনিস ফেস করতে হয়, ঝেড়ে ফেলে দিয়ে উনি রাতের বেলা ওখান থেকে ব্যাক করেন। তো ওই সময় ছিল হচ্ছে আপনার, সেই সময় এত ঢাকা শহর ছিল অনেক ফাঁকা একটাই। তো ওই সময় বেবি ট্যাক্সি ছিল আর কি। একটা বেবি ট্যাক্সি নিয়ে উনি মিরপুরের দিকে আসেন। তো মিরপুরে আসাটা ছিল কঠিন, বলছে যে তখন সময় রাস্তাও ছিল না, যে এখন যেমন আগারগাঁওর রাস্তা ছিল এরকমও ছিল না। অনেক ঘুরে ঘুরে আর কি মিরপুরে আসেন। তো আসার পরে জায়গাটায় ওনার নিজের এলাকায় যখন আসে, ইতিমধ্যে রাস্তার মধ্যে মানে ঝড় বৃষ্টি শুরু হয়, বেশ ঝড় বৃষ্টি হয় রাস্তার মধ্যে। তো বাসার সামনে এসে যখন নামছে তখন তুমুল বৃষ্টি, বাসার মধ্যে ইলেকট্রিসিটি নাই। তো উনি আস্তে করে ঢুকে ওনার বাসায় রুমের মধ্যে যান, যে দেখেন যে বাসার মধ্যে ওই দিন ওনার ওয়াইফও নাই। ওনার ওয়াইফও ডাক্তার, ওনার ওয়াইফ ওনাকে নোট রেখে গেছে যে আমার আজকে নাইট ডিউটি আছে, আমি আসবো না। তো উনি রুমে ঢুকে, উনি মেডিকেল জীবনে নাকি অনেক ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছে, যেগুলো হচ্ছে মানে কি ভয় কাটানোর ট্রেনিং। ওনাদেরকে মর্গে থাকতে হয়, তারপর যে রুমে স্কেলেটন থাকে সেখানেও বসে কাজ করতে হয়। তো এই ধরনের একাকিত্ব বা ঝড় বৃষ্টিতে ভয়ের কিছুই নাই। ওই দিন ওনার জানি কেন ভয় লাগতে থাকে, ওনার কেন জানি মনে হতে থাকে ওনার সাথে কেউ একজন বাসায় ঢুকছে, মানে উনি শি ইজ নট অ্যালোন, এরকম একটা ভাব ওনার লাগতে থাকে। তো উনি বাসার মধ্যে আস্তে আস্তে ঢুকেন। ঢোকার পরে উনি যে লিভিং রুমটায় যায়, যে তাকে মনে হচ্ছে যে ওনার লিভিং রুমে কেউ বসা, মানে কেউ একজন সোফায় বসা, অন্ধকার। তো উনি সিগারেট খেতেন তখন। তো উনি লাইটার জ্বালায় দেখে যে কেউ নাই রুমের ভেতরে, মানে বাসা খালি।
তো উনি যান, যে খুঁজে 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 বের করে ওনার ওখানকার একটা ফ্ল্যাশ লাইট ছিল ওনার, উনি রোগীদের চেক করে ফ্ল্যাশ লাইট জ্বালায় আস্তে আস্তে খুঁজে মোম বের করেন, মোম কোথায় জ্বালাবেন, জ্বালায়। তো ওনার অভ্যাস ছিল রাতে শাওয়ার নেওয়া বাসায় এসে। তো বেশ বড় বাথরুম, এবং ওনার বাথরুমটা বেশ ভালো ই করা ছিল আর কি, মানে ফ্যাসিলিটেড ছিল। সেখানে ওই সময় ইংলিশ কমোড অ্যান্ড বাথটাব এরকম দেওয়া আর কি। তো উনি যখন শাওয়ার নিতে যান, উনি বাথরুমে ঢোকেন, এবং এখানে একটা জিনিস বলি, উনি তখন কিন্তু বিশ্বাসী মানুষ ছিলেন না। মানে এখন উনি যথেষ্ট বিশ্বাসী, বাট তখন উনি মোটেই বিশ্বাসী লোক ছিলেন না। তো উনি বাথরুমে ঢুকে উনি মোমবাতিটা রেখে, বেসিনের পাশে মোমবাতি রেখে উনি শাওয়ারে পানি ছাড়েন, সেরে উনি বাথটাবের মধ্যে মানে একটা শাওয়ার নেওয়ার চিন্তা ভাবনা করেন। তো যখন বাথটাবে পানি ভরে গেছে, উনি বাথটাবে নামছেন, শুয়ে আছেন চোখ বন্ধ করে। কিছুক্ষণ পরে উনি হঠাৎ করে ফিল করেন যে রুমটা আসলে অন্ধকার, চোখ বন্ধ করে রাখছিলেন উনি, থাকে রুমে অন্ধকার, মানে রুমের মধ্যে কোনো মোমবাতি জ্বলছে না, মোমবাতি নিভে যে গেছে, মোমবাতির ওই যে আগায় যে একটা ছোট্ট আলো, ওইটাই অনেকখানি আলো হয়ে মানে ধরা দিচ্ছে আর কি। তো উনি চিন্তা করে মোমটা জ্বালবো না, থাক আর একটু শুয়ে থাকি। তো এরকম শুয়ে আছেন, হঠাৎ ওনার কাছে মনে হয় যে রুমের মধ্যে আরেকটা মানুষের উপস্থিতি আছে। এটা উনি মানে ঘোর অন্ধকারের মধ্যে বুঝতে পারতেছে যে আরেকটা অন্ধকার কোনো কিছু, মানে অন্ধকারের মাঝে অন্ধকার, এরকম একটা কিছু উনি ডিটেক্ট করতে পারতেছে, এবং সেটা মুভ করতে করতে মনে হলো যে ওনার পাশে যে কমোডের কাছে আসলো। কমোডের কাছে এসে উনি হঠাৎ করে পেলেন যে কমোডের যে সিটটা এটা উঠানো ছিল, ঠাস করে এটা পড়ে যায়, এবং মনে হলো যে কমোডের উপরে কেউ বসলো, এবং ওনার ফিল হচ্ছে যে রুমের মধ্যে আরেকটা নিঃশ্বাসের শব্দ উনি শুনতে পাচ্ছে। তারপর উনি হঠাৎ করে ওনার কানের কাছে ফিসফিস করে শব্দ পায় যে ইঞ্জেকশনটা না দিলে হতো না, এবং এটা শোনার সাথে সাথে ওনার সাথে সাথে গুজবাম্প হয়, এবং উনি মনে হচ্ছে ওনারই হৃদস্পন্দন থেমে যাবে, এবং উনি নিজের অজান্তেই বলতে থাকে আমাকে মাফ করে দাও, একদম আমাকে মাফ করে দাও, এরকম বলতে থাকে। এবং বলতে বলতে কখন যে উনি চোখ বন্ধ করে ফেলছেন বা ঘুমায় গেছেন, উনি সেন্সলেস ঠিক বলে না, মানে ওনার ভাষাতে এটা সেন্সলেস হবে না, উনি ঘুমায় গেছেন, উনি যেটা বলছে যে উইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ পানিতে ডুবে মারা যেতে পারতেন, উনি যদি স্লিপ কেটে আরেকটু নিচে চলে যেতেন তাহলে পানিতে ডুবে মারা যেতেন। ওনার খেয়াল নাই, ওনার যখন মানে ই ফিরে তখন দেখে যে হঠাৎ বাইরে বৃষ্টির শব্দ আর নাই, ঝড় বৃষ্টির শব্দ নাই, এবং উনি তখনও শাওয়ারে ওনার হাত টাত সব চুপসে গেছে একদম, এবং থরথর করে কাঁপতেছে। তখন ভোরের আলো হালকা রুমের ভেতরে আছে আর কি, এই জানলার ভেতর দিয়ে আসতেছে। তো উনি এত ভয় পাচ্ছিলেন যে উনি শাওয়ারের ভিতর থেকে উঠতে ভয় পাচ্ছেন। তো উনি উঠে কোনো মতে আর কি রুমে আসেন, ধাতস্থ হন, এবং উনি সাথে সাথে ওনার টেলিফোনের কাছে যান, মেডিকেল কলেজে ফোন করে ওনার ওয়াইফ যেখানে আছেন সেখানে উনি খোঁজ নেন, ওয়াইফকে বলেন যে কোনো অবস্থায় বলে উনি একটু ধাতস্থ। ওনার ওয়াইফ আসেন, ওনার ওয়াইফ আবার ওনার থেকে বিশ্বাসী ছিলেন। তো তিনি আসেন, এসে দেখেন যে স্বামী ভয়, এবং উনি বলে এরকম ভয় পাচ্ছিলেন তখন ওনার মনে হচ্ছিল যে উনি যে রুমটায় বসে আছেন যে কোনো সময় ওই রুমের গেট খুলে ওই লোকটা ঢুকবে, আচ্ছা, যাকে উনি ইঞ্জেকশন দিয়েছেন। আচ্ছা, প্রতি মুহূর্তে এরকম উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন ওই সময়। তো ওর মধ্যে ওনার ওয়াইফ আসেন, এবং উনি অনেক কষ্টে দরজা খুলেন, দরজা খোলার পর ওয়াইফকে বলেন কথাগুলা। তো ওনার ওয়াইফ বলেন যে এটা তোমার মনের ভুল, হ্যাঁ, মানে এটা তুমি এরকম কিছু শোনোনি। বাট ওনার ওয়াইফ কিন্তু দুইটা জিনিস আবিষ্কার করে, ঘরের মধ্যে আরো কিছু ফুটপ্রিন্ট পায় রাসেল ভাই, যে ফুটপ্রিন্ট গুলা কিন্তু লাইক ভেজা টাইপের ফুটপ্রিন্ট, এবং ওইটা ওনার একার না, মনে হচ্ছে একজন মানুষ এখানে হাঁটে নেই। আচ্ছা, এবং ডাক্তার সাহেবের অনেক জ্বর আসে, এবং উনি ওই দিন সন্ধ্যার থেকে প্রলাপ বকা শুরু করেন। উনি প্রায় দেখতে পান যে ওনার যে রুমটা আর কি, রুমটার গেটের কাছ থেকে যাওয়া আসা করতেছে, হাঁটতেছে। তো ওনার ওয়াইফ শেষ পর্যন্ত না পেরে ওখানকার লোকাল যে মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে কথা বলেন যে ডাকান ওনাকে। উনি আসেন, ইমাম সাহেব এসে ওনাকে দোয়া পড়েন, ঘরটাকে বন্ধ করেন, এবং বলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে তো জিন থাকে একটা, আপনি যাকে ইনজেকশন দিয়েছিলেন ওনার মৃত্যু ছিল, মৃত্যু তো কারো হয় না, মৃত্যু ওনার ওভাবেই ছিল। উনি মারা গিয়েছে, ওনার সাথে যে কারিন জিন সেটা কোনোভাবে আপনার কারিন জিনের সাথে কমিউনিকেট করেছে, এবং আপনার এই বাসাটায় এসে আপনি যখন একলা ছিলেন আপনার মনের মধ্যে চাপ ছিল, এবং কারিনই আপনাকে ভয় দেখাইছে কোনো মতে। আচ্ছা, এবং যাই হোক, আমি বন্ধ করে দিছি আপনার ঘর, এবং আপনি ইনশাল্লাহ আপনার আর সমস্যা হবে না, আপনি দোয়া পড়বেন, ওনাকে করে। এবং ডাক্তার সাহেব ব্যাখ্যাগুলো বিশ্বাস করেন, ইমাম সাহেবের ব্যাখ্যাগুলো উনি মেনে নেন, এবং এরপর থেকে কিন্তু উনি বেশ বিশ্বাসী হয়ে যান, এবং এখন পর্যন্ত উনি বিশ্বাসী অবস্থায় আছেন, ভয় পান না, মানে এখন পর্যন্ত আর অবিশ্বাসের আর কিছুই উনি করেন। ওকে।
প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন। আলামিনকে তো আপনারা সবাই চেনেন, যার ঘটনা ইতোমধ্যে সকলের কাছে সমাদৃত হয়েছে। আরেকটি বিষয়ে, এই লোহাগাড়া উপজেলার এই লাহুরিয়া ইউনিয়নের মানুষগুলো আমাদের স্টোরিগুলো শোনে এবং তারা অনেক সুন্দর সুন্দর ফিডব্যাকও আমাদেরকে দেয়। তাই আমরাও তাদের কাছে কৃতজ্ঞ। অনেক সুন্দর সুন্দর স্টোরি তাদের এলাকা থেকে আমরা পাচ্ছি আলামিনের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 2000 সালের দিকে এবং ঘটনাটি আলামিন যার কাছ থেকে কালেক্ট করেছে তিনি আলামিনেরই কাকা হন। আর ঘটনাটির সূত্রপাত যার মাধ্যম দিয়ে, তিনি আলামিনের কাকার সম্পর্কে তালই হন, তার নাম হচ্ছে আকবর আলী। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখন যে স্টোরিটি আপনারা শুনতে যাচ্ছেন এটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। তো আকবর আলী, ওনারা ছিলেন 3 ভাই। বড় ভাই আকবর আলী, তারপর রাজ্জাক আলী এবং তারপরে মাসুম আলী। আকবর আলী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর এতটাই অসুস্থ হয়ে পড়েন, উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। অনেক জরুরি বিষয়গুলো ওনার ঘরের মধ্যেই সেই কাজগুলো সারতে হতো। ওনার পরিবারের সদস্যরা তার দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে পরিবারের কাছের সদস্যরাও ওনার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাছাড়া ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব আকবর আলীর মনের কষ্ট আরো বাড়িয়ে দেয়। কোনো এক রাতে আকবর আলী গলায় রশি পেঁচিয়ে সুইসাইড করেন। ওনার সুইসাইডের পর স্থানীয় একটি কবরস্থান, যেটাকে বলা হয় জমাদ্দার পাড়া কবরস্থান, এই কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার মৃত্যুর 1 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই 1 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। প্রিয় লিসেনার্স, 1 মাস পর যে ঘটনাটি ঘটে সেটি দিয়ে শুরু করতে যাচ্ছি। একটু আগে বলেছি আকবর আলীর ওনারা 3 ভাই ছিলেন। ওনার পরে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ্জাক আলী। রাজ্জাক আলীর 3 জন সন্তান ছিলেন। তার মধ্যে একজন বড় সন্তান, তার নাম হচ্ছে ইকরাম আলী। তিনি দীর্ঘদিন এলাকার বাহিরে ছিলেন। ওই সময়ে মোবাইলের ব্যবহার খুবই সীমিত ছিল সারা বাংলাদেশে, যার কারণে এত সহজে কারো খবর একমাত্র চিঠি লেখা ছাড়া সেভাবে দেয়াটা কঠিন ছিল। যেহেতু পারিবারিক কিছুটা কলহ ছিল ভাইদের সাথে, যার কারণে রাজ্জাক আলীর পরিবার ইকরাম আলীকে তার চাচার মৃত্যুর খবরটা দেয়নি, বা কোনো কারণে ইকরাম আলী তার বড় চাচা আকবর আলীর মৃত্যুর খবরটা জানতেন না। উনি যখন যেহেতু এলাকায় থাকতেন না, একদিন উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর লাহুরিয়া এই ইউনিয়নের একটি বাজার আছে, হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এবং উনি কোনো ভ্যান পান না, তো কালীগঞ্জ বাজার থেকে উনি হাঁটা শুরু করেন। কালীগঞ্জ বাজার থেকে পায়ে হাঁটা পথ 20 মিনিটের মধ্যে বাসায় চলে আসা পসিবল। হাঁটতে হাঁটতে প্রথমে একটি ইটের ভাটা পড়ে, এটাকে ইদ্রিস জমাদ্দারের ভাটা বলে এলাকায় পরিচিত। এই ভাটা থেকে বাড়ি খুব কাছে, তো ভাটা পর্যন্তই সাধারণত ভ্যান গাড়ি আসে, এরপরে আসে না। এরপর একটা খাদের মতো আছে, যার কারণে ভ্যান গাড়ি ওদিকে নামতে পারে না, বাকি পথটা পায়ে হেঁটে আসতে হয়। যেহেতু উনি ভ্যান পাননি, পুরো পথটা ওনাকে পায়ে হেঁটে আসতে হচ্ছিল। উনি যখন এই ইদ্রিস জমাদ্দারের ভাটা পার হয়ে হাঁটতে হাঁটতে জমাদ্দার পাড়া কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে উনি খেয়াল করছেন যে পেছনে একজন মানুষ হাঁটছে। উনি বলেন, এই কে ওখানে কে?
কয়েকবার বলার পরও কোনো সারা শব্দ আসছিল না, কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে পেছনে একজন মানুষ হেঁটে হেঁটে আসছে। কিছুটা ধমকে সুরে বললেন যে, কে, কথা বলো না কেন? তখন পেছন থেকে আওয়াজ আসে, ভাতিজা, আমি তোর চাচা আকবর আলী। বলে, চাচা আপনি এত রাত্রে এখানে? বলে, হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কলই বুনেছি তো একটু পাহারা দিতে আসছিলাম, অনেকে চুরি করে নিয়ে যায়, তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িটা খুব কাছেই ছিল। কিছু জিজ্ঞাসা করলো আকবর আলী তার কাছে, ইকরাম আলীর কাছে, যে কোথায় কাজ করতেছো এখন, কি খবর, কেমন, পরিবারের লোকজন কেমন আছে, এইভাবে জিজ্ঞেস করছিল। যখন বাসার ঠিক কাছে চলে আসে, আসার পরে ইকরাম আলী বলে যে, চাচা আপনি চলে যান, আমি এখন যেতে পারবো। ঠিক এই কথা বলেই সে যখন পেছন দিকে ঘোরে, তখন দেখে আকবর আলী নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইকরাম আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিল। আকবর আলী সবসময় তার পেছন দিকে ছিল, কখনোই হাঁটতে হাঁটতে পাশাপাশি হাঁটছিল না। যখনই ইকরাম আলী হাঁটার গতি একটু কমিয়ে দেয়, খেয়াল করে আকবর আলীও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বিষয়টি তিনি একটু অস্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু সেটা কোনো ভৌতিক বা প্যারানর্মাল বিষয় হিসাবে না। কারণ হচ্ছে, যেহেতু তাদের পরিবারের সাথে একটু দ্বন্দ্ব ছিল, হয়তোবা এরকম কারণেও তার চাচা এরকম অদ্ভুত আচরণ করতে পারে বলে ইকরাম আলী মনে করেছে। কিন্তু হঠাৎ করে কোনো কথাবার্তা না বলে আকবর আলীর পেছন থেকে চলে যাওয়া, ইকরাম আলী বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তিনি মনে কষ্ট পান যে চাচা এভাবে আমাকে না বলে চলে গেল কেন। ইকরাম আলী বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা তখনও বাড়ির লোকজন জেগেছিল। তখন তার মা বাবা যখন খাবার দাবার রেডি করছিল, তখন খেতে খেতে ইকরাম আলী তার পরিবারের সদস্যদেরকে বলে যে, চাচার সাথে কি তোমাদের কোনো গন্ডগোল হয়েছে কিনা? আমার সাথে এত দূর আসলো, অথচ কথা না, মানে কিছু বিদায় না দিয়ে, মানে বিদায় কোনো কথা না বলেই চলে গেল, এমনটা কেন? বিষয়টা তো আমার ভালো লাগলো না। তখন তার মা বলে যে, বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার চাচা তো 1 মাসেরও বেশি হলো গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। এ কথা শোনার সাথে সাথে ইকরাম আলী খুবই ভয় পেয়ে যায়। বলে, তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরু কিন্তু এখান থেকে মানে হচ্ছে প্যারানর্মাল বিষয়টার শুরু এখান থেকেই। এরপরে সামনে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এর ঠিক কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আলামিনের দাদার আপন ছোট ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে ওহিদ আলী, যিনি যশোর জুট মিলে কাজ করতেন। একদিন যশোর থেকে তাড়াতাড়ি কাজ সেরে, তিনি যশোরেই থাকতেন, কাজ সেরে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে ওই দিন আবার কালীগঞ্জ বাজারে হাটের দিন ছিল। তো হাট থেকে তিনি অনেকগুলো কই মাছ কেনেন। হাটে অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, তাদের সাথে গল্প গুজব করতে করতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। একটি ভ্যানে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ইদ্রিস জমাদ্দারের ইটের ভাটা পর্যন্ত ভ্যান আসে, একটু আগে আমি বলেছি। সেখান থেকে ভ্যানকে বিদায় দিয়ে উনি বাজারের ব্যাগ, যার মধ্যে কই মাছ ছিল, সেটি নিয়ে হাঁটতে শুরু করেন। ওই দিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই পথ কিছুটা পিচ্ছিল ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে বিভিন্ন জিনিসপত্র, স্পেশালি কই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং কই মাছগুলো রাস্তার এপাশ ওপাশ লাফালাফি করতে থাকে। ওনার হাতে একটি টর্চ লাইটও ছিল, 2 ব্যাটারির একটি টর্চ লাইট। তিনি ওই
টর্চ লাইট জ্বালিয়ে কই মাছগুলো এবং অন্যান্য বাজারগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিলেন। হঠাৎ উনি দেখেন কে যেন ওনার পাশে বলছে, কি ওহিদ, কেমন আছো? বলে, হ্যাঁ কাকা, ভালো আছি। বলে, এত রাত্রে কোত্থেকে আসলা? বলে, এই তো কাকা, একটু বাজারে ছিলাম, বাজারে গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেল। বলে, তোমার কই মাছ পড়ে গেছে, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে তুলে দিচ্ছি। তখন ওহিদ আলীর মনে পড়ে, আরে এ তো আকবর চাচা, উনি না মারা গেছেন, আমার কই মাছ তুলে দিচ্ছেন ইনি। যখনই এই চিন্তাটা তার মাথায় এসেছে, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ির উপরে গিয়ে উনি পড়ে যান, সবাই চলে আসে, কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলেন। তখন সবাই মিলে আবার কবরস্থানের কাছে যাওয়া হয়, গিয়ে দেখেন সেই বাজারগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোথাও আর আকবর আলীকে দেখা যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর থেকে আর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ওই পরিবারের সাথে। যেমন ওই পরিবারের লোকজন, স্পেশালি আকবর আলীর পরিবারের লোকজন, রাতের বেলা কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য যদি বের হতো বা অন্য কোনো কারণে যদি বের হতো, অধিকাংশ সময় হঠাৎ করে তার নাম ধরে ডাকতো, যিনি গিয়েছেন তার নাম ধরে ডাকতো, যে কি মনি, কি করো, এভাবে নাম ধরে ডাকতো এবং বলতো যে আমি খুব কষ্টে আছি, আমার উপর তোরা এরকম অবিচার কেন করলি, কেন আমাকে এত কষ্ট দিলি, আমি কবরে ভালো নাই। এইভাবে উনি কথা বলতেন। ওনার পরিবারের অনেকেই এরকম রাতের বেলা ভয় পেতেন, কখনো দূর থেকে দেখতেন, কখনো শুধু শব্দ শুনতেন। এই ঘটনাগুলো শুধু আকবর আলীর খুব নিকট আত্মীয় স্বজনদের সাথেই ঘটতে থাকে, অন্য কোনো মানুষদের সাথে এই ঘটনা ঘটেনি। এরপরে আরো একটি ঘটনা ঘটে। আকবর আলী এবং রাজ্জাক আলী, মাসুম আলী এবং অত্র এলাকার লোকজন তাদের জমিতে কলই নামক এক ধরনের ফসল বুনতেন। কলই, মসুরির ডাল, এই ফসলগুলো বুনতেন। তো এমন একটি সময় আসলো যখন কলই পেকে গিয়েছে, মানে তখন তোলার সময়। কিন্তু সমস্যা হলো যে এগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। একদিন এশার নামাজের পর এই আলামিনের মেজো কাকা, মানে যিনি এই ঘটনাটি আলামিনকে দিন মেজো কাকা, আলামিনের দাদা এবং আরো কয়েকজন মিলে এশার পরে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন যে আমরা রাত্রেই আজকে সব কলই তুলে ফেলবো আমাদের ক্ষেত থেকে, কারণ চুরি হয়ে যেতে পারে। আবার যদি হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আরো ঝামেলা হয়ে যাবে। এই জন্য ওনারা কয়েকটা গরুর গাড়ি রেডি করলেন, যেগুলো ওনাদের নিজেদের গরুর গাড়ি, যে একটা গরুর গাড়িতে কেটে তুলে দেবেন, সেটা বাড়িতে পাঠাবেন, আবার আর একটায় তুলে দেবেন, এইভাবে বাই রোটেশন দ্রুত যাতে এই কলই কাটা হয়ে যায় এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আলামিনের মেজো কাকা উনি একটি গরুর গাড়িতে উঠলেন এবং কলই ভর্তি গরুর গাড়ি নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। অন্যরা তারা মাঠে কলই কাটছিল রাতের বেলা। গাড়িটি যখন চলতে চলতে ঠিক কবরস্থানের কাছে চলে আসে, হঠাৎ করে আলামিনের মেজো কাকা লক্ষ্য করে দূরে কি যেন একটা আবছা আবছা দেখা যাচ্ছে, আর এই গাড়িটি অস্বাভাবিক রকমের নড়াচড়া শুরু করেছে এবং সামনে থাকা দুটি গরু মনে হচ্ছে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। ওরা প্রচন্ড জোরে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এলোপাথারি ছোটাছুটি, এবং এত বেশি মাত্রা এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিয়েছে যে গরু দুটি তাদের দড়ি ছিঁড়ে গাড়িটিকে রাস্তার এক পাশে ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে চলে গেছে। গাড়িটি রাস্তার এক পাশে পড়ে যায়। আলামিনের মেজো কাকা কিছুটা চোট পান। রাস্তার পাশেই
ছোট ছোট কয়েকটি তাল গাছ ছিল। আলামিনের কাকা লক্ষ্য করেন এই তাল গাছের চতুর্দিকে ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা হবে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাগুলো হাতে স্টিলের বাসন নিয়ে চামচ দিয়ে ঝনঝন ঝনঝন শব্দ করছে, যেমন আমরা প্লেটের উপর একটা চামচ দিয়ে ছোটবেলায় শব্দ করতাম, ঠিক এমন শব্দ করছে, অস্বাভাবিক রকমের শব্দ। উনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু উনি দেখছেন, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। উনি প্রচন্ড ভয় পেয়ে একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন দ্রুত চলে আসে, কারণ ওনার বাড়িটি ওই কবরস্থানের খুব কাছেই ছিল। উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করার পর ওনার জ্ঞান ফেরার পরে সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে কবরস্থানের কাছে আসার সাথে সাথে গরুগুলো কেমন যেন উন্মাদের মতো চলাফেরা করছিল, তাদের আচরণ অস্বাভাবিক ছিল। এই ঘটনার পর আকবর আলীর ইমিডিয়েট ছোট ভাই রাজ্জাক আলীর সাথে আরেকটি ঘটনা ঘটে। রাজ্জাক আলী ওই দিন কোনো কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। ওনার একটা বাইসাইকেল ছিল, সেই সাইকেলটি উনি ফিরছিলেন। রাজ্জাক আলী যখন সেই জমাদ্দারপাড়া কবরস্থানের কাছে চলে আসেন, উনি হঠাৎ খেয়াল করেন যে কবরস্থানের পাশে যে মাঠ রয়েছে, এই মাঠে একটি গরুর গাড়ি রয়েছে, কিন্তু গরু নেই, গরুর গাড়িটি জাস্ট এমনি মাটির উপর রয়েছে, এবং এই গাড়ির উপরে কে যেন হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। উনি অবাক হন, কি ব্যাপার? চাঁদের আলো তিনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ এখানে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, লুঙ্গি পরা, খালি গায়ে। উনি বলেন, কে ওখানে? 2 বার বলার পর আওয়াজ আসে, ভাই আমি আকবর, তোর ভাই। তোরা তো আমাকে বাড়িতে থাকতে দিলি না, কবরের মধ্যে অনেক গরম রে, আর সহ্য করতে পারছিলাম না, তাই উঠে আসলাম। বাইরে অনেক বাতাস, তাই না? যখনই এইটা উনি শুনতে পান রাজ্জাক আলী, তখন উনি প্রচন্ড চিৎকার দিয়ে সাইকেল ফেলে বাড়ির দিকে দৌড়তেন। বাড়ির সদস্যরা ওনার অপেক্ষায় ছিল, রাত হয়ে গিয়েছিল যেহেতু। ওনার এরকম আচমকা চিৎকার চেঁচামেচি শুনে সবাই আগে থেকে একটু বেরিয়ে আসেন বাড়ি। কি ব্যাপার বাবা, এত জোরে চিৎকার করছে কেন, কি হয়েছে? তখন বলে এই ঘটনা। সবাই মিলে আবার কবরস্থানের কাছে যায়, দেখে গরুর গাড়িটিও নেই, আকবর আলীও নেই। এই ঘটনা যখন ঘটতে থাকছিল প্রতিনিয়ত, তখন আকবর আলীর পরিবারের সদস্য এবং তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা একটা সমাধানের পথ খুঁজতে থাকেন। ভালো একজন আলেমের সাথে পরামর্শ করেন যে কেন এমনটা হচ্ছে, শুধু পরিবারের সদস্যদের সাথেই ঘটছে, অন্য কেউ কিন্তু কবরস্থানে কিছু দেখছে না বা তাদের সাথে কোনো কিছু ঘটছে না। তখন ওই আলেম বলেন যে আসলে ওনার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক ছিল না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তার যখন জানাজা পড়ানো হয়েছিল, জানাজাটা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে যে সবাই মিলে আমরা একটি গায়েবানা জানাজা পড়ব, আর ওনার রুহের মাগফিরাতের জন্য কিছু গরিব এতিম দুস্থদেরকে দান খয়রাত এবং খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। প্রিয় লিসেনার্স, যখন আকবর আলীর পরিবার এবং তার অন্যান্য আত্মীয় স্বজনরা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা এবং দান খয়রাত করলেন এবং গায়েবানা জানাজা করলেন, এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি সেখানে। রাজ্জাক আলী এখনো জীবিত আছেন। তার কাছ থেকে আলামিন তার রাজ্জাক আলীর সাথে যে লাস্ট যে ঘটনাটি ঘটেছিল সেটা সত্যতা নিশ্চিত করেছেন। আমরা যে স্টোরিটি এখন শেয়ার করলাম, লাহোরিয়া ইউনিয়নের অনেকেই এই স্টোরিটি শুনতে পাচ্ছেন বা শুনছেন, তাদের সকলকে শুভেচ্ছা রইল, আলামিনকেও শুভেচ্ছা। প্রিয় লিসেনার্স, মাঝখানে
3-4 মাস সে যখন এই স্বপ্নটা দেখা, মানে তার এই স্বপ্নটা দেখা বন্ধ ছিল, তখন আলামিন চিন্তা করলো যে যাক, মনে হয় বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। সে আর এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিল না। এদিকে তার পরিবার থেকে তাকে বিয়ের জন্য তোড়জোড় শুরু করে এবং পাত্রী দেখার প্রক্রিয়া শুরু করে। এমনই একটা সিচুয়েশনে আলামিন ডাক্তার তার পাশের গ্রামে একটি মেয়ে দেখতে যান, মানে বিয়ের জন্য মেয়ে দেখতে যান। ওই বাড়িতে যাওয়ার পরে আলামিনের সাথে তার পিতামাতা, আত্মীয় স্বজন ছিল এবং ওই মেয়ে পক্ষে মানে কনে পক্ষের লোকজনও ছিল। কনেকে সাজিয়ে আলামিনের সামনে নিয়ে আসা হয়। এই মেয়েটি যখনই আলামিন ডাক্তারের দিকে তাকায়, আলামিন ডাক্তার খেয়াল করে এবং অন্যান্য সবাই খেয়াল করে, মেয়েটি আলামিনের দিকে তাকিয়েই অবাক হয়ে যায়। মানে তার চেহারাটা এমন একটা বিরক্তিকর ভাব চলে আসে, কোনো কথা না বলেই মেয়েটি উঠে ঘরের মধ্যে চলে যায়। এরকম একটা কাণ্ডে উপস্থিত মুরব্বীরা সবাই হতবাক হয়ে যায়। কি ব্যাপার, মেয়ে কেন ছেলের দিকে এইভাবে তাকালো? এই মেয়ে তো আগে কখনো এই ছেলেকে দেখেনি, আর ছেলেও তো মেয়েকে দেখেনি, তার তো পরিচয় থাকার কথা না। আর মেয়ে এইভাবে উঠে চলে গেল কেন, বিরক্ত হয়ে? তখন কয়েক মিনিটের মধ্যে ভেতর থেকে এসে এক মুরব্বী জানালো যে এই বিয়েটি হবে না, আপনারা চলে যেতে পারেন। আসলে কেন হবে না এই প্রশ্ন যখন করা হয়েছে, তখন ওই মেয়ে পক্ষ বলছে যে এই প্রশ্নের উত্তর আমরা এখন দিতে পারবো না। ওই মেয়েটির মা বাবা যখন মেয়েকে প্রশ্ন করেছে যে মা, তুমি কেন উঠে চলে আসলা এইভাবে, কেন ওই ছেলের দিকে এইভাবে তুমি তাকালা, তখন ওই মেয়েটি বলছে যে আপনারা ছেলে কোথায় দেখলেন? ওটা তো একটা মেয়ে, আর মেয়ের সাথে কখনো বিয়ে সম্ভব আর একটা মেয়ের? তার পিতামাতা বলে যে মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সবাই সেখানে বসে আছি, একটা ছেলে শার্ট প্যান্ট পরা বসে আছে আমাদের সামনে, দিব্যি জলজান্ত একটা মানুষ, তুমি তাকে মেয়ে দেখছো? বলে হ্যাঁ, আমি মেয়ে দেখছি তাকে। আমি দেখলাম সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, কানে দুল, মাথায় ওড়না দিয়ে আমার সামনে একটা মেয়ে বসে আছে। আমি তো তাকেই দেখছি, আমি তো কোনো পাত্রকে দেখি নাই। তখন ওই মেয়ের পিতামাতা ওই মেয়েকে বলে, মা, তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, তোমাকে চিকিৎসা করাতে হবে। তো কিন্তু মেয়েটি তাকে বোঝাতে পারছে না যে আসলে সে আলামিনকে দেখেনি, সে দেখেছে জুনিকে। যাই হোক, আলামিন ও তার পরিবার, আত্মীয় স্বজনের বাড়ি থেকে চলে আসে, কিন্তু তাদের কাছে ধোঁয়াশা থেকে যায় কেন এমন একটি ঘটনা ঘটলো। তারা কিন্তু এই বিষয়টা জানে না। কয়েকদিন পর আর একটা গ্রামে তারা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে যাওয়ার পরে সেখানেও ঘটে একই ঘটনা। মেয়েটি আলামিনের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, বলে এটা কে? বলে এটা পাত্র। মেয়ে কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে যায় রাগ করে। তখন মেয়ের পিতামাতা যখন মেয়েকে জিজ্ঞেস করে, আত্মীয় জিজ্ঞেস, তুমি উঠে চলে আসলা কেন? বলে আপনারা আমার বিয়ের জন্য একটা মেয়েকে ধরে নিয়ে আসছেন। সবাই অবাক হয়ে যায়, মেয়ে কোথায়? ছেলে, আলামিন ডাক্তার, সবাই চেনে তাকে। কিন্তু মেয়ে বলেন না, আমি কোনো ছেলেকে দেখিনি, আমি ওখানে মেয়েকে দেখেছি। সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি পরা, কানে দুল পরা, মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়েকে দেখেছি, এবং মেয়েটি ছিল যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, ওখানে কোনো ছেলে ছিল না। তখন ওই মেয়ের পরিবার থেকেও বিষয়টা চেপে যায়, কারণ হচ্ছে সবাই বলবে যে এই মেয়ের মাথায় সমস্যা আছে, পরবর্তীতে অন্য কোথাও বিয়ে হবে না। এর কিছুদিন পর 3 নাম্বার মেয়ের বাড়িতে দেখতে যায় আলামিন ও তার পরিবারেরা। আলামিনরা বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে, কারণ ওই মেয়ে পক্ষ থেকে তাদের কাছে খোলাসা করে কিছু বলা হচ্ছে না। আলামিন অবাক হচ্ছে যে মেয়েরা কেন তাকে দেখে ভয় পাচ্ছে, এরকম অদ্ভুত ভাবে তাকাচ্ছে, কেন উঠে যাচ্ছে, এটা আলামিন তখনও বুঝতে পারেনি। 3 নাম্বার বাড়িতে গিয়ে সবার কাছে সেই বিষয়টি পরিষ্কার হয়। প্রথম 2টা মেয়ে
মজলিসে কিন্তু কিচ্ছু বলেনি, কিন্তু এবারের মেয়েটি যখনই আলামিনের দিকে তাকিয়েছে তখন সেও চিৎকার করে বলে ওঠে যে আপনারা আমার বিয়ের জন্য একটা মেয়েকে নিয়ে আসছেন। উপস্থিত 30-40 জন মানুষ ওই মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ আগের দুটো মেয়ে তো সামনে কিছু বলেনি, ঘরে বলেছে। এই মেয়ে সামনে বলে ওঠে যে এটা কি আপনারা ফাজলামি পেয়েছেন, একটা মেয়েকে নিয়ে আসছেন আর একটা মেয়ের সাথে বিয়ে দিতে। সবাই অবাক হয়ে যায় এবং বলে যে মেয়ে কোথায়, এই যে দেখো ছেলে। কিন্তু ওই মেয়েটি বলে না, আমি দেখছি এটা একটা মেয়ে। যাই হোক, সেখানেও বিয়ে হয় না। এইবার আলামিন এবং তার পরিবাররা আগের দুটো পরিবারের সাথে যোগাযোগ করে যে আচ্ছা আপনাদের বাড়ির মেয়েরা কেন উঠে গিয়েছিল। তখন তারা বলে কি বলবো বাবা, আসলে এই ঘটনা, তোমরা মেয়েকে পাগল বলবা এই চিন্তা করে আমরা বিষয়টা চেপে গেছি, বলি নাই। তখন আলামিন বুঝতে পারে যে আসলে ওই মেয়েরা যাকে দেখছে সে তো আসলে জুনি। ওই মেয়েরা আলামিনকে দেখছে না, দেখছে জুনিকে। এর মধ্যে আলামিনের একটা অদ্ভুত পরিবর্তন চলে আসে। সেটা হচ্ছে ওর আচার আচরণে কিছুটা মেয়েলি ভাব চলে আসে। এই কারণে গ্রামে গঞ্জে সে যখন ডাক্তারি করতে যেত, বিভিন্ন বাড়িতে যেত, তখন অনেকেই তাকে টিটকারি করে হিজরা আলামিন বলে সম্বোধন করত। এটা আলামিনের কাছে খুবই কষ্ট লাগতো। এবং একটা সময় সে কি করলো, সে ওই শালনগর তার যে চেম্বারটা ছিল সেখানে বসা ছেড়ে দেয়। সে বাড়িতে থাকে সব সময়। বাড়িতে যদি কোনো রুগী আসে সে দেখে, এবং খুব প্রয়োজন হলে সে বাহিরে কোনো বাসায় রুগী দেখতে যায়। এর বাইরে সে আর চেম্বারে বসে না। এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। কখনো কখনো আলামিনের স্বপ্নে সেই জুনিভূতটা আসতো, এসে কথা বলতো যে তুই যতদিন বেঁচে থাকবি আমাকে স্বপ্নে দেখবি, কিন্তু তোকে আমি কখনোই বিয়ে হতে দেব না। 1981-82 সালের ঘটনা। এইভাবে চলতে থাকে আলামিনের জীবন। চলতে 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 এসে ঠেকে 2007 সালে। এর মধ্যে চিকিৎসা করিয়ে আলামিনের পিতামাতা তার আচরণে যে সাময়িক সময়ের জন্য যে একটা মেয়েলি স্বভাব দেখা দিয়েছিল সেটা সমাধান করতে সক্ষম হন। আবার আলামিন স্বাভাবিক হয়ে গিয়েছিল। 2007 সালে এসে তখন আলামিনের কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তার পিতামাতাও বার্ধক্য থেকেও আরো বার্ধক্যে চলে গেছেন। তার মা তখন ভালো করে চোখেও দেখতেন না। পিতা কোনো মতে হাঁটাচলা করতে পারতেন, আর আলামিন কিন্তু অবিবাহিতই রয়ে গেছেন। একদিন আষাঢ় মাসের কোনো এক রাত্রে আলামিনের বাড়িতে একজন মানুষ আসে। দেখে মানুষটি তার পরিচিত। এসে বলে, আলামিন তাড়াতাড়ি চলো, আমার মেয়েটা খুব অসুস্থ, একটু যেতে হবে। আলামিন বলে যে আমি তো রাতের বেলা কোনো রুগী দেখতে যাই না, আমার নিষেধ আছে, আর তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি যাব না। তখন লোকটি খুব হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, আলামিনের হাতে পায়ে জড়িয়ে ধরে। আলামিনের বৃদ্ধ বাবা উঠে আসে যে কি হয়েছে। তখন দেখে এই অবস্থা। তখন বৃদ্ধ বাবা বলে, আলামিন বাবা তুমি যাও, আমি তো একসময় ডাক্তারি করেছি, কখনো কখনো এরকম যেতে হয়, এটাই ডাক্তারদের ধর্ম। তখন আলামিন ডাক্তার সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই লোকের সাথে রওনা দেন। আলামিন ডাক্তার খেয়াল করেন যে ওই লোকটার বাড়ি যেই জায়গাটাতে ছিল, লোকটি আসলে তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। তখন ওই লোকটিকে আলামিন ডাক্তার বলছে যে আপনার বাসা তো এদিকে না, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাকে? বলে যে বাবা আমার মেয়েটা আর একজনের বাসায়, ওকে আর একজনের বাসায় রেখেছিলাম, সেইখানে তোমাকে নিয়ে যাচ্ছি। তখন আলামিন ডাক্তার 7-5 না ভেবে তার সাথে যাওয়া শুরু করেন। আলামিন ডাক্তার একটা বাড়ির সামনে এসে থমকে যান। দেখেন সেই বাড়িটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, মানে সেই বাড়িটা সম্পূর্ণ নয়, সেই বাড়িতে ছাদ নাই, কিচ্ছু নাই। তখন আলামিন ডাক্তার বলে যে এইখানে বৃষ্টি পড়ছে, এই বাড়ির মধ্যে কে আছে? এখানে তো কোনো মানুষ দেখছি না, আপনি কোথায় নিয়ে এলেন আমাকে? হঠাৎ করে আলামিনের ডাক্তারের চোখে আলো ধরা পড়ে। দেখে ঘরের মধ্য থেকে একটি আলো বের হয়ে আসছে, একটা লম্বা আলো। আলামিন ডাক্তার খুব ভালো করে খেয়াল করে
আসলে এটি আলো নয়, এটি হচ্ছে সেই জুনি। তার সারা শরীর লাইটের মতো, একটা অদ্ভুত রঙের আলো তার শরীর থেকে বের হচ্ছে এবং জুনি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আলামিন ডাক্তার প্রচন্ড ভয় পান এবং ভয়ে জোরে এক চিৎকার দিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান। ওদিকে সারা রাত আলামিন ডাক্তার যেহেতু ফিরে আসে না, তার বৃদ্ধ পিতামাতা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। ভোরের আলো ফুটতেই তার পিতা পাশের প্রতিবেশীদেরকে ডেকে তোলেন এবং সব ঘটনা খুলে বলেন যে রাত্রে একজন এসে আলামিনকে নিয়ে গেছে, আলামিন তো বাড়িতে ফেরেনি। যেহেতু আলামিনের একটা সমস্যা ছিল, অনেকেই সেটা জানতো, যার কারণে তারাও আলামিনকে খুঁজতে বের হয়ে যান। এখন যেই লোক ডাকতে এসেছিল তার বাড়িতে যাওয়ার পরে দেখে সেই লোক দিব্যি বাড়িতে ঘুমাচ্ছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলে, না তো, আমি তো আলামিনকে ডাকতে যাই নাই, আর আমার মেয়ে তো সুস্থ। তখন সবার সন্দেহ ঘনীভূত হয়, সবাই মনে করে জুনি আবার ফিরে এসেছে, জুনি আবার আলামিনের কোনো ক্ষতি করবে। সবাই তন্ন তন্ন করে গ্রামে খুঁজতে থাকে, কিন্তু কারো ধারণাই ছিল না ওই আন্ডার কনস্ট্রাকশন ওই বাড়িতে আলামিনকে পাওয়া যেতে পারে। অনেক খোঁজাখুঁজি করার পর আলামিনকে একজন রাখাল দেখতে পান। তিনি সবাইকে খবর দিলে আলামিনকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরে তাকে সুস্থ করা হয়, কিন্তু জ্ঞান ফেরার পরেই আলামিনের এক অদ্ভুত আচরণ সবাই দেখে আলামিন আর স্বাভাবিক পুরুষ মানুষের মতো কথা বলছে না, সে মেয়েদের মতো কথা বলছে, অনেকটা মেয়েদের কণ্ঠে। এবং সে তার মায়ের অনেক আগের যেই রং বেরঙের শাড়ি, সেই শাড়ি পরা শুরু করেছে। সে মেয়েদের যেই অর্নামেন্টসগুলো আছে সেগুলো পরছে, সে মেয়েদের মতো সাজুগুজু করছে। তো সবাই বলে যে আলামিনের মাথা পুরোপুরি শেষ হয়ে গেছে, আলামিন পাগল হয়ে গেছে। তো আলামিন আসলেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সে মেয়েরা যেভাবে চলাফেরা করে, মেয়েরা যেভাবে থাকে, যে ড্রেস পরে, সে এইরকমটা করতে চাইতো। মানুষ তাকে দেখে হাসতো, তাচ্ছিল্য করতো, যার কারণে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর আলামিনের তো বয়সও হয়ে গিয়েছিল বেশ, কারণ 1980-82 সালের দিকে তার বয়স ছিল 30-32 বছর, আর 2007 সালে এসে তার বয়স কত হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বছর পার হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আলামিন কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, এরপরে মাত্র কয়েক মাস বেঁচে ছিল। এরপরে আলামিন মারা যায়। তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো, কারণ শেকল খুলে দিলেই সে নদী পার হয়ে, সেই জঙ্গল পার হয়ে ওই জায়গাটাতে চলে যেত, যেই জায়গাটাতে জুনিদের বাড়ি ছিল। প্রিয় লিসেনার্স, আলামিন মারা গিয়েছে, তার পিতামাতাও মারা গিয়েছে। আলামিনের ভাইয়েরা এখনো জীবিত আছেন। তার পরিবারের অনুমতি সাপেক্ষেই ভূত.com-এ এই গল্পটি শেয়ার করা হয়েছে। প্রিয় লিসেনার্স, এই গল্পটি যার কাছ থেকে, যেই উৎস থেকে কালেক্ট করা হয়েছে, তিনি হচ্ছেন ফুল মিয়া। উনি একজন ভ্যান চালক, এখনো উনি ভ্যান চালায়। প্রিয় লিসেনার্স, এই ফুল মিয়া হচ্ছেন সেই ব্যক্তি যার ভ্যানে চড়ে আলামিন ডাক্তার তার পিতামাতাকে নিয়ে সেই জুনিদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিল জঙ্গল পার হয়ে। এবং ওই ভ্যান 3-4 ঘন্টা, 2-2.5 ঘন্টা টেনে নিয়ে গিয়েছিল, আবার 2-2.5 ঘন্টা টেনে আবার ফিরে এসেছে। মাঝখানে যে প্রায় 2-3 ঘন্টা সে অপেক্ষা করেছে। তো এই ফুল মিয়ার সামনেই এই পুরো ঘটনাটি ঘটেছিল, বিশেষ করে ওই রাত্রের ঘটনা, যেই রাত্রে আলামিন বুঝতে পারে সে আসলে এক অশরীরীর পিছনে পড়ে গেছে, এর কোনো ফলাফল নেই। এই ফুল মিয়ার কাছ থেকেই আমাদের যিনি গল্প সংগ্রাহক আলামিন, তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স, আমরা এখনো জানতে পারিনি যেই মানুষগুলো ওই জুনিকে ডিস্টার্ব করত তাদের পরিণতি কি হয়েছিল, বা জুনি কি মাঝে মাঝেই ফিরে আসে, জুনি কি মাঝে মাঝেই কোনো মানুষকে এরকম তার শিকার বানায়,
আমরা চেষ্টা করছি, তবে আমরা একটা ক্লু পেয়েছি। যেই মুরব্বী আলামিনকে বলেছিল, মানে আলামিন ডাক্তারকে বলেছিল যে তুমি তো জুনি ভূতের পাল্লায় পড়ে গেছো, সে আবার ফিরে এসেছে। তার মানে হচ্ছে সে মাঝে মাঝেই ফিরে আসে, হয়তোবা এখনো সে কারো সাথে এরকম ছলনা করছে। প্রিয় লিসেনার্স, জুনির সাথে যা ঘটেছিল আমরা কখনোই সেটা চাই না কারোর সাথে ঘটুক। এমন নির্মম ঘটনা কারোর সাথে ঘটুক আমরা কখনোই চাইবো না, কিন্তু এটাও চাইবো না কোন নিরপরাধ মানুষ কোনো কারণে শাস্তি পাক। লিসেনার্স, আমরা চেষ্টা করব জুনির পরবর্তী কোনো ঘটনা শেয়ার করার, যদি আমরা সেটা পাই। সেটা জুনির দ্বিতীয় একটা এপিসোড হবে, 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 এপিসোড হবে।